আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সেন্টেন্স মেকিং কোর্সের 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসের শুরুতেই একটা বিষয় সতর্ক করতে চাই। আজকের ক্লাসের শুরুতেই সবাইকে একটা বিষয় সতর্ক করতে চাই যে এর আগে যে 10টা ক্লাস করেছেন তার চেয়ে আজকের ক্লাসে একটু বেশি বোঝার চেষ্টা করতে হবে, মানে ব্রেনটাকে একটু বেশি অ্যাক্টিভ রাখতে হবে। কারণ আজকের ক্লাসে প্রথমবার আমরা কনসেপ্ট ক্লিয়ার নামে একটা পার্ট কমপ্লিট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন, আজকের ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ কোন ধাঁচে যায়। তো একটু বলি যে এর আগের যে 10টা ক্লাস গেছে ওই 10টার চেয়ে এই ক্লাসটাতে একটু বেশি মনোযোগ দিতে হবে। এবং শুধু তাই না, এখন থেকে আমরা প্রত্যেকটা ক্লাস, যেখানে আমাদের 36টা বা যে কটা ক্লাস হোক, 32টা ক্লাসের কথা বলছে, যদি 36টা ক্লাস হয় বা যদি আরো বেশি হয়, তো অলরেডি 10টা হয়ে গেছে, সবগুলো তো একদম সহজ যাবে না। যত সামনের দিকে যাবো আমাদের পড়া কিন্তু ভারী হতে থাকবে। তো আজকের ক্লাস যে 11 নম্বর ক্লাস, এটা কিন্তু একটু ভারী হয়েছে, এবং ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসগুলো আস্তে আস্তে ভারী হবে। তো আপনাদের কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ক্লাসের পরে ভিডিও দেখতে হবে, একবার না হলে দুইবার দেখতে হবে, দুইবার না হলে তিনবার দেখতে হবে, বাড়ির কাজ প্র্যাকটিস করতে হবে। যারা নিজেদেরকে একটু দুর্বল মনে করেন তারা ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস বেশি বেশি করবেন, তাই না? আপনাদেরকে প্রত্যেক ক্লাসে আমি স্মরণ করিয়ে দেই যে এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা পরিশ্রম না করে কিছু অর্জন করতে চায়। ইংরেজি এটা কোনো শখের জিনিস না, এটা প্রয়োজন। যতই চ্যাট জিপিটি আসুক, যতই এআই আসুক, ইংরেজির প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, হয়তো বা আগের চেয়ে একটু কম, কিন্তু প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারবে না, আছে। এগুলো নিয়ে কথা বললে আলাদা, মানে লম্বা আলোচনা করা যাবে। যাক, কথা হচ্ছে এটাই যে ইংরেজি শখের জিনিস না, এটা প্রয়োজন। একবার জীবনে ভালোভাবে শিখেন, আপনার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, একবার ভালোভাবে শিখেন, আল্লাহ তালা ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত এটার ফায়দা দিবে, ইনশাল্লাহ আল্লাহ তালা দিবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ হন। তো ঠিক আছে বন্ধুরা, কথাগুলো একটু মাথায় রাখবেন, মাঝে মধ্যে এই ধরনের কথা বলার দরকার আছে। তো আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। তো এই পুরো কোর্স জুড়ে আমি মাসুদ পারভেজ আছি, থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। এই ক্লাসের শিরোনাম হচ্ছে বইটি কোথায়, বইটি টেবিলের উপর। এটা হচ্ছে শিরোনাম। আমরা গ্রামার টার্ম দিয়ে পড়াই না। হ্যাঁ, আমরা চাইলে প্রত্যেকটা ক্লাস গ্রামারের শিরোনাম দিয়ে পড়াইতে পারি, যে আজকে গ্রামারে এই টপিক নিয়ে কথা হবে। এ ভাই, প্রত্যেক ক্লাসে গ্রামার আছে। হ্যাঁ, কিন্তু গ্রামারটা সরাসরি আলোচনা করা হয় না, ওটা অন্য সিস্টেম। ওই যে বাইলিঙ্গুয়াল মেথড নামে একটা মেথডের কথা বলছিলাম না, আমরা তো হাইব্রিড মেথডে পড়তেছি। হাইব্রিড মেথডের ভিতরে যতগুলো মেথড আছে আমাদের এই মেথডে, এখানে বাইলিঙ্গুয়াল মেথডটা আমরা বেশি ইউজ করতেছি, গ্রামারটা কম, যেখানে দরকার সেখানে। যদি আমাদের এই কোর্সটা গ্রামার মেথডে থাকতো, তাহলে আমরা বলতাম যে বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটা 11 নম্বর ক্লাস, আজকের ক্লাসে শিখাবো প্রিপজিশন, আজকের ক্লাসে শিখাবো বি ভার্বের ব্যবহার। তাহলে এসব কথা বলতাম। যেহেতু আমাদের এই কোর্স গ্রামার নির্ভর না, প্র্যাকটিক্যাল নির্ভর, এই জন্য আমাদের ক্লাসের শিরোনামগুলো একটু প্র্যাকটিক্যাল। বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাপার আর কি। গ্রামার ছাড়া ইংরেজি কারা কয়, এইটা হচ্ছে গ্রামার ছাড়া ইংরেজি। বুঝছেন? সেন্টেন্স মেক। আচ্ছা, খেয়াল করেন, সেন্টেন্স মেক কোর্স ইদানিং অনেকেই করাচ্ছেন, কিন্তু তারা গ্রামার মেথড দিয়ে করান। আচ্ছা, খেয়াল করেন, তো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে বইটি কোথায়, বইটি টেবিলের উপর। আচ্ছা, চলেন সামনে আগে। তো প্রতিবার যে কাজটা করি যে আমরা ক্লাস শুরু করার আগে, মূল ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসে বাড়ি কাজের সমাধানটা একটু দেখবো, দেখে নিব। একটু খেয়াল করবেন, অনেকে ছোট ছোট ভুলগুলো করছেন, আমি সমাধান বলে দিচ্ছি, মিলিয়ে নিবেন প্লিজ। তো স্ক্রিনে দেখানো বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজি করতে দিয়েছিলাম। তো চলুন আমরা ইংরেজি করি। তো প্রথমে লেখা আছে, এটি একটি পুরাতন ঘড়ি। হ্যাঁ, এটা আমাদের একদম আগের ক্লাসের পড়া। ইংরেজি কি? দিস ইজ, দিস মানে এটি, দিস ইজ অ্যান ওল্ড ক্লক। পুরাতন ইংরেজি ওল্ড, তার আগে অ্যান বসবে। এ ওল্ড ক্লক হবে না, অ্যান ওল্ড ক্লক। ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল বাক্য। এটি একটি পুরাতন ঘড়ি, দিস ইজ অ্যান ওল্ড ক্লক। তারপর আমরা বলছি এই ঘড়িটি পুরাতন। এই ঘড়িটির ইংরেজি কি? ঘড়িটি ইংরেজি হচ্ছে দা ক্লক।
যখন আমরা বলতেছি এই ঘড়িটি, অর্থাৎ আমরা ইশারা সহ করতেছি, এই বলে আমি কি করতেছি, ইশারাই তো করতেছি না। এই ঘড়িটি, যখন আমি এইভাবে ইশারা করে বলতেছি তখন এর ইংরেজি হবে দিস ক্লক। শুধু ঘড়িটি, দা ক্লক। যখন আমি বলতেছি এই ঘড়িটি, তখন কি হবে, দিস ক্লক। এবং এটা একটা ফ্রেজ, এই ফ্রেজকে ভাঙতে পারবেন না। আপনি যখন বলবেন দিস ক্লক, এটাকে আর ভাঙা যাবে না। হ্যাঁ, দিস যখন সিঙ্গেলে আসে তখন এর অর্থ হয় ইহা, এটি। কিন্তু এখানে কিন্তু সিঙ্গেলে আসে নাই, এখানে আসতেছে জোড়া হয়ে, ক্লকের সাথে জোড়া বাঁধছে, জুটি বেঁধে ফেলাইছে, ফ্রেজ, বন্ধুত্ব করে ফেলাইছে ক্লকের সাথে। তো এটাকে ভাঙা যাবে না। তো অর্থ করতে হবে দুইটা মিলে একসাথে, দিস ক্লক অর্থ হচ্ছে এই ঘড়িটি। হ্যাঁ, তারপর আছে পুরাতন। তো পুরাতন তো নদীর ওই পারে। তো দিস ক্লক ওল্ড বললে তো হবে না, দিস ক্লক ইজ, একটা ব্রিজ নেন, ইজ একটা হচ্ছে একটা ব্রিজ, ওই পারে আছে পুরাতন, তাহলে ইংরেজি কি, দিস ক্লক ইজ ওল্ড। হ্যাঁ, ওল্ড এর আগে কোনো এ এন বা এগুলো কিছু নাই, কারণ এখানে তো একটির কোনো অর্থই নেই, সো আপনি এ এন কেন আনবেন। দিস ক্লক ইজ ওল্ড, দিস ক্লক ইজ ওল্ড। আচ্ছা দেখেন তারপর, এই ঘড়িটি কি ভালো, এই ঘড়িটি কি ভালো। আচ্ছা খেয়াল করেন, এটা ইংরেজি কিন্তু একদম সহজ। আমি একটা ট্রিক্স ট্রিক্স শিখেছিলাম আপনাদেরকে। যদি কখনো কোনো বাক্য কঠিন লাগে, যে অংশের কারণে কঠিন লাগে ওই অংশটা ঢেকে দিবেন। তাহলে এই অংশের কারণে ধরে নিলাম কঠিন লাগতেছে, তাহলে কঠিন মানে যে অংশের জন্য কঠিন লাগতেছে ঢেকে দিলাম, তাহলে বাকিটা তো সহজ। এই ঘড়িটি ভালো ইংরেজি কি, দিস ক্লক ইজ গুড, দিস ক্লক ইজ গুড। হ্যাঁ, এগুলো খাতা দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি কোন এক ক্লাসে দেখাইছিলাম যে অঙ্ক অঙ্ক দিয়ে একটা মানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম যে ছোট ছোট অঙ্ক মাথার মধ্যে করে ফেলা যায়, কিন্তু যত বড় অঙ্ক আপনি আর মাথায় করতে পারবেন না। আপনি পারেন কিন্তু মাথায় করতে পারবেন না, তখন আপনার খাতা লাগবে, খাতা দিলে আবার পারবেন। তো এই ধরনের বাক্যগুলো যদি একটু কঠিন লাগে একটু খাতা দিয়ে প্র্যাকটিস করতে হবে। খেয়াল করেন, এই ঘড়িটি ভালো এর ইংরেজি হচ্ছে দিস ক্লক ইজ গুড। তো এখানে একটা প্রশ্ন আসছে, তাহলে এই ধরনের প্রশ্ন হচ্ছে হ্যাঁ না প্রশ্ন, ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, অর্থাৎ যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দিয়ে শুরু হয় সেটা ইয়েস নো কোশ্চেন। তো এইখান থেকে এই যে কি আছে, মানে এই কি এর অর্থটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, ইজকে সামনে আনতে হবে। তাহলে কি হবে, ইজ দিস ক্লক গুড। আরে ভাই বুঝে বুঝে পড়েন, একটানে পড়ার দরকার নেই। ইজ দিস ক্লক গুড, অর্থাৎ এই ঘড়িটি কি ভালো, ইজ দিস ক্লক গুড, এই ঘড়িটি কি ভালো। আচ্ছা তারপর বলতেছি কি, না, নো, এই ঘড়িটি ভালো নয়, দিস ক্লক ইজ, নটটা কিসের পরে আসে, ইজ এর পরে আসে নাকি, দিস ক্লক ইজ নট গুড। বাংলাতে লাস্টে আসুক সমস্যা নাই, কিন্তু ইংরেজিতে কোথায় আসবে, ইজ এর পরে আসবে নট। পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব গঠন পদ্ধতি আছে, বাংলায় লাস্টে আসবে, এটা বাংলার নিয়ম। ইংরেজির নিয়ম ইজ এর পরে আসবে। বাংলাতে লাস্টে আসছে তাই বলে ইংরেজিতেও যে লাস্টে আসবে, ব্যাপারটা আদৌ এরকম না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তারপর ঘড়িটি পুরাতন, ইংরেজি কি, দা ক্লক। এখানে এই ঘড়িটি ওই ঘড়িটি কিছু বলা হয় না, ঘড়িটি পিছনের ক্লাসের পড়া। ঘড়িটি পুরাতন, ইংরেজি কি, দা ক্লক ইজ ওল্ড। ঘড়িটি পুরাতন, হ্যাঁ, দা ক্লক ইজ ওল্ড। পুরাতন ঘড়ি নষ্ট হয়ে গেছে, এলগে ভালো না, বুঝছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। ওকে চলেন, তারপর দেখি স্ক্রিনে দেখানো ইংরেজি বাক্যগুলো আমরা বাংলা করতে বলেছিলাম, চলেন আমরা বাংলা করি। হাউ ইজ দ্য কার, গাড়িটি কেমন, গাড়িটি কেমন। হাউ এর বাংলা হচ্ছে কেমন, ইজের বাংলা যদি হয় যে কেমন হয় গাড়িটি, আমরা তো বাংলা এভাবে বলি না। ইংরেজিতে প্রশ্ন শব্দ মানে কোশ্চেন ওয়ার্ড সবসময় আগে আসবে, হাউ কেমন, এটা একটা প্রশ্ন শব্দ মানে কোশ্চেন ওয়ার্ড, এটা অলওয়েজ আগে আসবে। বাংলাতে পরে আসতেই পারে। আমরা দেখছি যে যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় বাংলাতে মাঝেও থাকে, শুরুতেও থাকে, শেষেও থাকে, কিন্তু ইংরেজিতে কোশ্চেন ওয়ার্ড অর্থাৎ যে শব্দ দিয়ে প্রশ্ন করা হয় এটা সবসময় আগে থাকবে। তাহলে হাউ এটা প্রথমে থাকবে, হাউ ইজ দ্য কার, বাংলা কি, গাড়িটি কেমন।
আচ্ছা, তারপর কি বলতেছে? দ্য কার, গাড়িটি, ইজ নিউ, গাড়িটি নতুন। দ্য কার ইজ নিউ, গাড়িটি নতুন। জি, একজন হাত তুলেছেন দেখতে পাচ্ছি। জি, বলেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার একটু আমার হয়তো এখানে একটু ভুল হয়েছে। ওই যে না, এই ঘড়িটি ভালো নয়, একটু আবার যদি বলতেন। দিস ক্লক ইজ নট গুড। ও আমি এখানে দিস ক্লক, ও নো, দিস ক্লক ইজ নট গুড, এই তো। এটাই তো, ঠিকই তো আছে। ও তাহলে তো ঠিকই আছে, কারণ আমি স্যার বাড়ির কাজ দিয়েছিলাম তো বললো ভুল হয়েছে, তাই কোথায় ভুল হয়েছে আমি খুঁজে পাচ্ছি না। বাড়ির কাছে ভুল হয়েছে ওটা তো ইয়া দেয়, সঠিক অ্যান্সারটা দিয়ে দেয় না? দেয় নাই তো স্যার, বলছে স্যারে বলে দিবে, এই জন্য আমি খুব কনফিউজ আসলে কোথায় আমার ভুলটা হলো। আচ্ছা আচ্ছা, ভুল হওয়ার পরে তো স্যারের দেওয়ার কথা, দেয় নাই? স্যার না স্যার, দেয় নাই, এটা এই জন্য আমি টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, কথা বলবো এগুলো নিয়ে। ঠিক আছে, ওকে। জি স্যার। দিস ক্লক ইজ নট গুড, এটা হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা, তারপর কি হচ্ছে? দ্য কার, গাড়িটি, ইজ নিউ, নতুন। গাড়িটি হয় নতুন, আমরা হয় আসলে বলি না। গাড়িটি নতুন, গাড়িটি নতুন। তারপর ইজ দ্যাট কার, মানে ইজ দ্যাট কার ওল্ড। দেখেন আমি বলি শুনেন, ইজ দ্যাট না, ইজ একটা অংশ, দ্যাট কার একটা অংশ, ওল্ড একটা অংশ। ইজ দ্যাট কার ওল্ড, ওই গাড়িটি কি পুরাতন? এই বাক্যটা এখন প্রশ্নে আছে, এটা যদি আমি সোজা করি, তাই না? যদি সোজা করি, সোজা মানে কি? সোজা মানে হচ্ছে প্রথমে এক নাম্বার এটা আসবে, দুই নাম্বার এটা আসবে, তিন নাম্বার এটা আসবে, নাকি? আমি যদি এই বাক্যটাকে সোজা করি, মানে পজিটিভ করি, কোনো প্রশ্ন টশ্ন না কইরা, আমাদের মূল যে বাক্য ওইটা যদি করি, তাহলে কি হয়? দ্যাট কার ইজ ওল্ড, মানে ওই গাড়িটি পুরাতন। কিন্তু এটাকে প্রশ্ন করা হয়েছে যে কারণে ইজটা সামনে চলে আসছে, তাই না? তখন এটা প্রশ্ন হয়ে গেছে। ইজ দ্যাট কার ওল্ড। এভাবে বুঝে বুঝে পড়েন ভাই, ফ্রেজ গুলাকে চিনতে শিখেন। ফ্রেজের খেলা। বড় বড় সেন্টেন্স অনেকে আছেন বলেন যে ভাই বড় বড় সেন্টেন্স অর্থ করতে পারি না, তুলতে পারি না। ফ্রেজের খেলা, আপনি ফ্রেজই চিনেন না, আপনি বড় বড় মানে ইয়ার বাক্যর অর্থ তুলবেন কেমনে? দ্যাট কার এর একটা ফ্রেজ, দুটা মিলে একটা জুটি হয়ে গেছে। বুঝছেন? আপনি পড়তেছেন ইজ দ্যাট, ইজ দ্যাট কার। হ্যাঁ হ্যাঁ, একটা সময় আপনার যখন মুখ চালু হয়ে যাবে, তখন ঠিক আছে, ইজ দ্যাট কার এভাবে বললে ঠিক আছে, কিন্তু শুরুর দিকে ব্যাপারগুলোকে ফিল করেন। হ্যাঁ। আমি আমি দেখেন, আমার মূলনীতিটা একটু বোঝার চেষ্টা করেন। আমি শুরু থেকে কোনোদিন কাউকে বলি নাই যে মুখস্থ করেন দা কার ইজ নিউ, দা কার ইজ নিউ, দা কার ইজ নিউ। এভাবে আমি কোনোদিন শিখতে পারি না। আমি কি বলছি? ফিল করেন, দা কার ইজ নিউ। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা সেন্টেন্সের যে পার্ট গুলো আছে, পার্ট বাই পার্ট ফিল করেন। তো এইভাবে ফিল করার চেষ্টা করবেন। হ্যাঁ। সেন্টেন্স মেক বুঝার জিনিস। হ্যাঁ, বুঝেন, এটা খেলা একটা। তাহলে কি, ইজ দ্যাট কার ওল্ড, ওই গাড়িটি কি পুরাতন? প্রশ্ন করা হচ্ছে, এটা হচ্ছে বাংলা। কি বলা হচ্ছে? নো, না। দ্যাট কার, ওই গাড়িটি, ইজ নট ওল্ড, ওই গাড়িটি পুরাতন নয়। দ্যাট কার ইজ নট ওল্ড, ওই গাড়িটি কি নয়? পুরাতন নয়। ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে? দ্যাট, ওইটি, ইজ হয়, এ নিউ কার। এটা একটা ফ্রেজ। বুঝছেন? এখানে কয়টা, এই এই বাক্যের মধ্যে কয়টা অংশ জানেন? এক, দুই, তিন। এ নিউ কার এটা আলাদা একটা ফ্রেজ। দ্যাট, ওইটি, ইজ হয়, এ নিউ কার, ওটি একটি নতুন গাড়ি, ওটি একটি নতুন গাড়ি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, শুরুর দিকে ওই ফ্রেজ ট্রেজ ওগুলো আমরা বলবো না, বলিও না, কারণ হচ্ছে যে মাত্র শুরু হয়েছে কোর্সটা। তো এখন একটু একটু করে এই টার্মগুলোর সাথে আপনার মানে পরিচিত হবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন, বাড়ির কাজগুলো ঠিক মতো দিবেন। শোনেন, মনে রাখবেন, প্রয়োজনে এই কথাটা আপনার ওয়ালে লিখে টানায় রাখেন।
মানে আপনার যদি এতই অলসতা লাগে যে আমি আপনাকে মোটিভেট করতে পারতেছি না, আপনার অলসতা আমি দূর করতে পারতেছি না, আপনাকে আমি পরিশ্রমী বানাইতে পারতেছি না, তাহলে এক কাজ করেন, এটা স্ক্রিনশট নেন, দোকানে গিয়ে ওই ছবিটারে প্রিন্ট করেন, দেওয়ালে 3-4টা ছবি এরকম ছবি লাগায় দেন, বা নিজে মোটা কালি মার্কার দিয়ে লেখেন, তাহলে যদি একটু হুঁশ হয় আর কি। আর হুঁশ হবে যখন দেখবেন যে ইংলিশের জন্য প্রমোশন হইতেছে না, যখন দেখবেন ইংলিশের কারণে আপনার মানে চাকরি পেতেছেন না, তখন হুঁশ হবে। ইংলিশটা শখের জিনিস না, প্রয়োজন। এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। চলেন আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে বইটি কোথায়, বইটি টেবিলের উপর। ওকে শুনেন, তো মূল ক্লাসের আলোচনা শুরু করার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ভাই, এই কথাগুলো আমাকে প্রত্যেকটা ক্লাসে বলতে হবে, প্রত্যেকটা ক্লাসে, কারণ দরকার আছে। না বললে আপনারা, মানে আপনাদের দেখেন আমি কেন বলবো না বলেন, কারণ আপনারা কি আমার কাছে প্রথম ইংরেজি শিখতে আসছেন না? আমার আগে আপনারা ইউটিউবে কত ভিডিও দেখছেন, বই পুস্তক পড়ছেন, আপনার ছোট ভাই ব্রাদার শিখছে ওগুলা দেখছেন, আপনার বড় ভাই শিখছে ওগুলা দেখছেন। ওই সিস্টেম আর আমাদের সিস্টেম তো আলাদা, এই কারণে এই কথাগুলো প্রত্যেক ক্লাসে বলার দরকার আছে। মানে মাইন্ডসেট গ্রো করতে হবে, নয়তো সমস্যা আছে, নয়তো আমি আমার স্টাইলে আপনাকে পড়াইতে পারবো না, ঝামেলা আছে। এই কারণেই প্রত্যেকটা ক্লাসে এগুলো নিয়ে আসা হচ্ছে। খেয়াল করেন, অতি গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো কি? পৃথিবীর প্রতিটি ভাষায় বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে। হ্যাঁ, বাংলাতে আমরা বলি গাড়িটি নতুন নয়, এই নয় শব্দটাকে আমরা বাংলায় লাস্টে বলতেছি, কিন্তু ইংরেজি থেকে লাস্টে হবে দিস কার ইজ ওল্ড নট, এরকম না। বাংলার একটা গঠন পদ্ধতি, ইংরেজির একটা গঠন পদ্ধতি। আশা করি এই ব্যাপারগুলো আপনারা ব্রেনে সেট করে নিচ্ছেন আশা করি। পৃথিবীর প্রতিটি ভাষায় বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে, এটা মনে রাখবেন। তারপরে কথা হচ্ছে, ইংরেজি থেকে বাংলা হুবহু শব্দ শব্দে ট্রান্সলেট হয় না। ইংরেজিটা হচ্ছে ফ্রেজের খেলা। ফ্রেজটা কিভাবে গঠন হচ্ছে, ওই ফ্রেজটা সেন্টেন্সের ভিতরে কিভাবে ব্যবহার হচ্ছে, এটাই সেন্টেন্স মেকিং। ফ্রেজ, জুটিগুলো কিভাবে গঠিত হচ্ছে, জুটি। যেমন আমরা আগের ক্লাসে পড়ছি দা ক্লক, ফ্রেজ। দিস ক্লক, ফ্রেজ। ফ্রেজগুলো কিভাবে গঠন হচ্ছে, ওই ফ্রেজগুলা কিভাবে সেন্টেন্সের মধ্যে প্রয়োগ হচ্ছে, এই দুটো জিনিস আয়ত্ত করতে পারলে ব্যাস। হ্যাঁ, বাংলা থেকে হুবহু ট্রান্সলেট, শব্দের ব্যাপারটা আদৌ এরকম হয় না, কারণ পৃথিবীর প্রত্যেকটা ভাষার কি আছে, বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে। এই কথাগুলো ভাই সব সময় মনে রাখতে হবে, কিছু বাক্য না বুঝে হলেও মুখস্থ করতে হবে, সময় হলে এমনিতেই বুঝে যাবেন। ঠিক আছে জি, কথাগুলো কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটু মনোযোগ বাড়ায় দেন। হ্যাঁ, একটু মনোযোগ বাড়ায় দেন, হাত তোলার দরকার নেই, আমরা মূল ক্লাসে ঢুকতেছি আস্তে আস্তে। গত ক্লাসে আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম, যে বইটি কোথায়, কলমটি কোথায়, ঘড়িটি কোথায়, এ জাতীয় বাক্যের ইংরেজি শিখেছিলাম, ঠিক কিনা? ক্লাসের লাস্টের দিকে বইটি কোথায় আমরা শিখেছি, কলমটি কোথায়, বইটি কোথায়, ইংরেজি হোয়ার ইজ দ্য বুক, কলমটি কোথায়, হোয়ার ইজ দ্য পেন, ঘড়িটি কোথায়, হোয়ার ইজ দ্য ক্লক। এগুলোর ইংরেজি আমরা শিখছি এর আগের ক্লাসে। তো এগুলো হচ্ছে প্রশ্ন। ধরেন আপনি আহ মানে বই খুঁজতেছেন, বা আপনার ব্যাগ খুঁজতেছেন, আপনার ব্যাগ, এটা তো জাস্ট 3টা শব্দ দেখাইছি আমি, আমার 3টা বাক্য দেখাইছি। ওই স্ট্রাকচার বুঝে গেলে তো আপনি এরকম শত শত বাক্য নিজেই তৈরি করতে পারবেন। ধরেন আপনি ব্যাগ খুঁজে পাইতেছেন না, আপনার মারে বলতেছেন ইংরেজিতে হোয়ার ইজ দ্য ব্যাগ, হোয়ার ইজ দ্য ব্যাগ, ব্যাগটা কই, মানে আপনি ব্যাগ খুঁজতেছেন আর কি, জিজ্ঞেস করতেছেন আর কি ব্যাগ কই, তাই না? তো এই ধরনের বাক্য আমরা শিখছি। তো এখন প্রশ্ন শিখলেই তো হবে না। হ্যাঁ, আমরা যেমন শিখছি বইটি কোথায়, এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য বুক। তারপর আমরা শিখছি কলমটি কোথায়, এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য পেন। তারপর আমরা শিখছি ঘড়িটি কোথায়, হোয়ার ইজ দ্য ক্লক। এগুলো গত ক্লাসের পড়া। তো এই জাতীয় আরো আমরা অনেক, মানে বাংলা ইংরেজি আমরা করতে পারবো। মূল স্ট্রাকচার হচ্ছে এটা, হোয়ার ইজ এর পরে আপনার যেটা খুঁজতেছেন, যেটা সম্পর্কে জানতে চাইতেছেন, ওটা এখানে বসাই দিলে হবে। কিন্তু একটা কথা হইলো শুনেন, এগুলো তো আমরা শিখছি,
শুধু প্রশ্ন করেই তো শেষ না, প্রশ্ন উত্তর নেওয়া লাগবে না? হ্যাঁ, আপনি প্রশ্ন করা শিখছেন ইংরেজিতে, বইটি কোথায়, হোয়ার ইজ দ্য বুক, এটুক বলেই শেষ? আপনার উত্তর নেওয়া লাগবে না? উত্তরও তো জানা লাগবে নাকি? কলমটি কোথায়, উত্তর তো জানা লাগবে। ঘড়িটি কোথায়, উত্তর তো জানা লাগবে। তো আজকের ক্লাসে আমরা এই উত্তর কিভাবে তৈরি করতে হয় আমরা শিখবো। যেমন দেখেন, বইটি কোথায়, প্রশ্ন করছে, উত্তরে বলা হচ্ছে বইটি টেবিলের উপর। তারপরে দেখেন কলমটি কোথায়, প্রশ্ন করছে, উত্তরে বলা হচ্ছে কলমটি ব্যাগের ভিতরে। হ্যাঁ, তারপরে আপনার প্রশ্ন করছে ঘড়িটি কোথায়, ঘড়িটি বইয়ের পাশে। এই যে উত্তরগুলা, লাল কালিতে উত্তরগুলা, এই উত্তরগুলোই, হ্যাঁ, এই যে উত্তরগুলা, যে বইটি টেবিলের উপর, কলমটি ব্যাগের ভিতর, হ্যাঁ, ঘড়িটি বইয়ের পাশে, এই জাতীয় বাক্য আমরা আজকের ক্লাসে ইংরেজি করা শিখবো। ঠিক আছে? আচ্ছা, মনোযোগটা একটু বাড়ায় দেন ভাই, একটু বাড়ায় দেন। আগের ক্লাসে আমরা কিছু শব্দ শিখছিলাম, শব্দগুলা কি মনে আছে? শব্দগুলা কি মনে আছে? খেয়াল করেন। ইন মানে ভেতরে, তারপরে অন মানে ওপরে, আন্ডার মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পেছনে, বিসাইড মানে পাশে। মুখস্থ ভাই, মাত্র 6টা শব্দ দিয়েছে, ভুরি ভুরি না। হ্যাঁ, কার কার মুখস্থ আনে একটু হাত তুলেন তো দেখি ভাই, কারা কারা মুখস্থ করেন নাই? এই 6টা শব্দ মুখস্থ করেন নাই কারা কারা? একজন হাত তুলছেন, উনি মুখস্থ করে নাই। এখন যদি মুখস্থ না করে তাহলে আমার কি করা আছে? 6টা শব্দ মুখস্থ করে নিয়েন ভাই, বুঝছেন? পরিশ্রম ছাড়া কিছু হবে না ভাই। আপনি ক্লাস দেখলে ভাই, ক্লাস দেখলে ওটা নেগেটিভ মানে ওই 2 তার 1 না হলে তো বাতি জ্বলবে না, বুঝলেন না? নেগেটিভ পজিটিভ তো সংযোগ দেওয়া লাগবে। আমারটা আমি দিলাম, আপনারটা আপনি নিলেন না, তাহলে তো হবে না। শুনেন, ইন মানে ভিতরে, তারপর অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পেছনে, বিসাইড মানে পাশে। একটু বাকিরা মুখস্থ করছেন, আশা করি একজন ছাড়া বাকিরা মুখস্থ করছেন। এবার একটু মনোযোগ দিয়ে কথা শুনুন, আজকের ক্লাসের কিন্তু অন্যান্য দিনের চেয়ে বেশি মনোযোগ দেওয়া লাগবে, শুরুতেই বলছি। এই যে শব্দগুলা, এই শব্দগুলো কিন্তু নতুন ধাঁচের শব্দ। মানে এ পর্যন্ত আমরা যত শব্দ শিখছি, হ্যাঁ, ওইসব শব্দের সাথে এই শব্দগুলো কিন্তু মিল নেই, এগুলো একটু নতুন ধাঁচের শব্দ। কিভাবে নতুন ধাঁচের শব্দ, খেয়াল করেন। যেমন দেখেন, এর আগে আমরা পড়ছি বই, বইয়ের ইংরেজি পড়ছি বুক। ধরেন আমরা বুক পড়ছি, বুক মানে একটা বস্তুর নামকে বুঝাইছে। তারপর আমরা পড়ছি ধরেন বেড, বেড মানে বিছানা, একটা বস্তুর নামকে বুঝাইছে। তারপর আমরা এরকম পড়ছি ধরেন ট্রি, ট্রি মানে গাছ, একটা বস্তুর নাম। গাছ তো একটা বস্তু, ওটার নাম, ওটার একটা নামকে বুঝাইছে, তাই না? তারপরে ধরেন আমরা বলছি ক্লক, ক্লক, ক্লক কি একটা বস্তু, একটা মানে ঘড়ি, ঘড়ি তো একটা নাম, একটা বস্তুর নাম হচ্ছে ঘড়ি। তো এই ধরনের শব্দগুলো আমরা এর আগে পড়ছি। হ্যাঁ, আরো কিছু শব্দ আমরা পড়ছি, কিন্তু আজকের ক্লাসে আমরা যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছি, এই শব্দগুলা কিন্তু মানে কোনো বস্তুর নাম না। এগুলা কি না? কোনো বস্তুর নাম না, কোনো জিনিসের নাম ভেতরে না, কোনো জিনিসের নাম উপরে না, কোনো জিনিসের নাম নিচে না। হ্যাঁ, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে প্লেস, জায়গা। কি মানে? জায়গাকে বুঝাচ্ছে। আপনি বুক বলে বইকে বুঝতেছেন, বুক মানে বই, একটা বস্তু। কিন্তু ইন মানে কোনো বস্তুকে বুঝাচ্ছে না, ইন মানে একটা অবস্থা বুঝাচ্ছে, মানে ভেতরে। এ ভাই, বাংলা বুঝেন না? মানে বই এটা বলে যেমন একটা বস্তুকে বোঝাচ্ছে, হ্যাঁ, আমি যদি বলি ভেতরে, তো ভেতরে বলে কি কোনো বস্তুকে বোঝাচ্ছে? না, এটা একটা জায়গাকে বোঝাচ্ছে, ঠিক কিনা? ঠিক একইভাবে দেখেন, অন ওপরে, এটা একটা জায়গাকে মানে একটা অবস্থাকে বোঝাচ্ছে, একটা প্লেস বোঝাচ্ছে। তারপর দেখেন আন্ডার মানে নিচে, হ্যাঁ, নিচে, এটা কোনো বস্তুকে বোঝাচ্ছে না, এটা কোনো একটা অবস্থান বোঝাচ্ছে, কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। ধরেন ইন ফ্রন্ট অফ মানে সামনে, হ্যাঁ, মানে কোন একটা জায়গাকে বোঝাচ্ছে। ধরুন আমার সামনে এখন ল্যাপটপ আছে, হ্যাঁ, ল্যাপটপটা আমার সামনে আছে, অর্থাৎ আমার সামনের যে জায়গা, এই জায়গায় ল্যাপটপটা আছে, মানে একটা সামনে আমার একটা জায়গাকে বোঝাচ্ছে। তারপরে বিহাইন্ড মানে পেছনে, আমার পেছনে কি আছে? পর্দা আছে।
পেছনে মানে আমার পেছনের যে জায়গা, সেই জায়গাকে বোঝাচ্ছে। তারপর বিসাইড, বিসাইড মানে পাশে, ধরেন আমার পাশে বুকশেলফ আছে, তো এটা কি বোঝাচ্ছে? আমার পাশে একটা জায়গাকে বোঝাচ্ছে, তাই না? জায়গাকে বোঝাচ্ছে। এতটুকু খালি মাথায় রেখেন, আর কিচ্ছু লাগবে না এখন। এর চেয়ে বেশি কিছু এখন জানার দরকার নেই। আবারও বলি, আমাদের কোর্স হাইব্রিড মেথডে চলতেছে। এটা কোনো গ্রামার নির্ভর কোনো কোর্স না যে আপনাকে পদে পদে আমি গ্রামার চিনাবো যে ভাই এটা ইংরেজিতে গ্রামারে এই রুল ওই রুল, এরকম কিছু না। গ্রামারে যখন সময় হবে আমি নিজেই বলে দিব ভাই এখন গ্রামারের সময় আসছে, আগে এগুলো হজম করেন আগে। তো যাক, একটুকু আমরা বুঝতে পারছি যে এই শব্দগুলো একটু নতুন ধাঁচের শব্দ, নতুন ধাঁচের শব্দ। এই শব্দগুলো দিয়ে জায়গা বোঝায়, কোন একটা অবস্থান বোঝায়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, চলবে, আপাতত এতটুকুই চলবে। চলেন, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এই শব্দগুলো দিয়ে আমরা ফ্রেজ তৈরি করব। ফ্রেজ কি তৈরি করব? ফ্রেজ তৈরি করব। খেয়াল করেন, আমরা একটা একটা করে যাব। এটা এটা দিয়ে করব, 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 প্রত্যেকটা দিয়ে দিয়ে করব। খেয়াল করেন, প্রথমে আমরা করব ইন দিয়ে। ইন মানে হচ্ছে ভেতরে। খেয়াল করেন, ইন, ইন দা ব্যাগ অর্থ হচ্ছে ব্যাগের ভেতরে। ফ্রেজ, এটা কি ফ্রেজ গঠন হয়েছে, ইন দা ব্যাগ, এগুলো মিলে ফ্রেজ হয়েছে। হ্যাঁ, আগে একবার বলি, মানে প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আছে ওগুলো আমি আলোচনা করে দিব। ইন দা বক্স অর্থ হচ্ছে বাক্সের ভেতরে। হ্যাঁ, ইন দা পট পাত্রের ভেতরে। ইন দা হাউস বাড়ির ভেতরে। কথা বুঝতে পারছেন? আরেকবার বলি, খেয়াল করেন, ইন দা ব্যাগ ব্যাগের ভিতরে। মানে অর্থ কি, মানে এই ফ্রেজের অর্থ হচ্ছে ওইটা। ইন দা বক্স বাক্সের ভিতরে বা বক্সের ভিতরে। ইন দা পট পাত্রের ভিতরে। ইন দা হাউস বাড়ির ভেতরে। তো আমি আপনাদেরকে বললাম এটা হচ্ছে ফ্রেজ, এগুলোকে এইভাবেই মুখস্থ করতে হবে। তো এখন কেউ যদি এইভাবে মেলানোর চেষ্টা করেন যে ভাই এখানে বাংলায় তো ব্যাগ আগে ভেতরে পরে, তাহলে কি এরকম হবে না ব্যাগ ইন? হ্যাঁ, ব্যাগ আগে ব্যাগ তারপর ইন। আরে ভাই আপনি কি আর ওই যুগে পড়ে আছেন? আমি যে বারবার বলতেছি যে প্রত্যেকটা ভাষার গঠন পদ্ধতি আলাদা, বাক্যের গঠন পদ্ধতি আলাদা, তারপরেও যদি কেউ এটা ভাবেন যে ভাই আমার নিচে নিচে মিলাইয়া দেন, ভাই মাপ চাই। আপনারা আমি জীবনও শিখাইতে পারবো না তাইলে। আপনারা আমি না, কেউ শিখাইতে পারবে না। কারণ ইংরেজি তো বাংলার মানে লেজ ধরে চলে না। কথাটা বুঝেন, ইংরেজি কি বাংলার লেজ ধরে ধরে চলে? ইংরেজি কি বাংলার লেজ, নাকি বাংলা ইংরেজির লেজ ধরে ধরে চলে? না, সবারই গতি আলাদা। এখন বাংলাতে ভেতরে এই শব্দটাকে আমরা লাস্টে দিছি, হ্যাঁ, লাস্টে ব্যবহার করি, তাই বলে আমাকে দা ব্যাগ ইন বা ব্যাগ ইন এরকম বলতো না। ব্যাপারটা এরকম না। ব্যাগের ভেতরে আমরা বাংলাতে একটা কথাটাকে এইভাবে বলি, এই কথাটাকে ইংরেজিতে বলা হয় ইন দা ব্যাগ। বাস, এতটুকুই। এটুক শুধু মুখস্থ করেন, বুঝছেন? এটুক মুখস্থ করেন। আমরা বাংলাতে বলি বাক্সের ভেতরে, এই কথাটাকে ইংরেজিতে বলা হয় ইন দা বক্স। ইন দা বক্স। আমরা বাংলাতে বলি পাত্রের ভেতরে। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা ইন দা পট। মুখস্থ করেন। মানে ইনটা শুরুতে আসবে, ইনটা শুরুতে আসবে, ইনটা শুরুতে আসবে, এটা হচ্ছে কথা। বাড়ির ভেতরে ইন দা হাউস, দা হাউস ইন, এরকম কিছু না। কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন অনেকে আবার আবার প্রশ্ন আসতে পারে এরকম যে ভাই আপনি তো এখানে দা দিছেন, হ্যাঁ, দায়ের কি আলাদা কোনো অর্থ নাই? হ্যাঁ, আপনি তো এখানে লেখেন নাই ব্যক্তির ভিতরে, আপনি তো এখানে লেখেন নাই বাক্সটির ভিতরে, আপনি তো এখানে লেখেন নাই পাত্রটির ভিতরে। ভাই এটা নিয়ে আলোচনা করব আরো কয়েকটা ক্লাস পরে ভাই। এত অস্থির হবেন না। সব প্রশ্ন আপনার কাছে যদি 100 প্রশ্ন থাকে, আমার কাছে 101টা উত্তর আছে। বুঝছেন? এমনি মানে বুক ফুলে চলি না যে আমি সেন্টেন্স মেকিং উমুক তুমুক, এটা এমনি বলি না। এগুলো ভাই বহুত কাহিনী আছে, বুঝছেন? ওগুলা পরে। আপনার প্রশ্ন যুক্তি আছে যে ভাই এনে দায়ের জন্য আপনি টি দিলেন না কেন, ওগুলো বাদ দেন ভাই, ওগুলো পরে পরে আসবে। ঠিক আছে, আপাতত এত ভিতরে যাওয়ার দরকার নাই। এটুক মনে রাখেন যে এটা তো আসবেই। তারপরে আপনার দা ব্যাগ, দা বক্স, দা পট, দা হাউস। আপনি যদি বলেন ইন হাউস,
ইন হাউস মানে ধরেন এখানে আপনি বললেন ধরেন ব্যাগের ভিতরে, এর ইংরেজি যদি করেন ইন ব্যাগ, ইন ব্যাগ হবে না, ইন ব্যাগ করলে হবে না। আপনি যদি বলেন যে বাক্সের ভিতরে, ইন বক্স হবে না, হবে না। আপনি বলতেছেন পাত্রের ভিতরে, ইন পট হবে না। বাড়ির ভিতরে ইন হাউস হবে না। হ্যাঁ, হবে না ভাই, হবে না। অনেকে বলতে পারেন যে ভাই আমি তো শুনছি ইনবক্স, ইন হাউস, আরে ভাই ওগুলা ডিফারেন্ট কেস, ওগুলা পরে ভাই, পরে, এত দূরে যায় না। ঠিক আছে, কি বুঝছেন প্রশ্ন কি কি আসতে পারে, আমি তো বলে দিলাম। যে আপনারা একটা প্রশ্ন তুলতে পারেন যে ভাই ইনটা বাংলাদেশ পিছনে, ইনটা সামনে কেন, আরে ভাই বাদ দেন না, দুইটার গতি আলাদা। ইংরেজিতে সামনে আসবে, বাংলাতে যেন মন চায় থাকুক। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর দায়ের অর্থ আপাতত কিছু না, জাস্ট স্ট্রাকচারটা, মানে এই ফ্রেজের যে স্ট্রাকচার, মানে ফ্রেজটা কিভাবে গঠন হচ্ছে। প্রথমে ইন আসলো, তারপর দা ব্যাগ, ইন দা বক্স, ইন দা পট, ইন দা হাউস, এইভাবে আপনি নিজে থেকে আরো বানান, সমস্যা নেই। হ্যাঁ, এই যে যেমন ড্রয়ার, আমার এই পাশে একটা ড্রয়ার আছে, বলেন ইন দা ড্রয়ার। হ্যাঁ, ওইখানে রান্নাঘরের ইংরেজি হচ্ছে কিচেন, বলেন ইন দা কিচেন, তাহলে রান্নাঘরের ভেতরে। ঠিক কিনা? কি বুঝতে পারছেন? ফ্রেজ এইভাবে কেউ ব্যাখ্যা করে না, ফ্রেজ মানুষ মুখস্থ করে, কিন্তু আমি ফ্রেজও ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, এটা মুখস্থ করেন সবাই, এটা আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। এটা একটু জপে জপে মুখস্থ করেন। ইন দা ব্যাগ, ব্যাগের ভিতরে, ইন দা বক্স, বক্সের ভিতরে, ইন দা পট, পাত্রের ভিতরে, ইন দা হাউস, বাড়ির ভিতরে। মুখস্থ করেন, সময় 30 সেকেন্ড। আচ্ছা, তো যাই হোক, মুখস্থ করেন ভাই, এটা সিম্পল জিনিস ভাই। কঠিন লাগতো যদি আমি দা দা যদি আগে না পড়াইতাম, আমি তো ভাই এই এই অংশ তো আগে পড়ায় আসছি রে ভাই। হ্যাঁ, একটার পিঠে আর একটা জোড়া দিচ্ছি, সো কঠিন লাগার তো কোনো কথা না। আচ্ছা চলেন, পরবর্তী স্লাইডে যাই, তাহলে বুঝতে পেরেছেন আর কি। এইভাবে আপনারা নিজেরা বানাও বলতে পারবেন অনেক কিছু। ঠিক আছে, তো আপাতত বেশি বানানোর দরকার নাই, যে কয়েকটা আছে আর হালকা পাতলা আমরা, যেমন আপনি বলতে পারেন যে রুমের ভিতরে, তাহলে ইন দা রুম। হ্যাঁ, এরকম। আর কি বলছি আমি, এরকম শব্দ তো আমরা খুব একটা বেশি শিখি না এখনো, যাই হোক, এই অল্প কয়েকটা হলে চলবে আপাতত। তারপরে দেখেন, তারপর হচ্ছে অন মানে উপরে। হ্যাঁ, তো দেখেন, অন দ্য টেবিল অর্থ হচ্ছে টেবিলের উপরে, টেবিলের উপরে। আচ্ছা, তারপর অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। অন দ্য বেড, বিছানার উপরে। অন দ্য রোড, রাস্তার উপরে। এখানেও যদি কেউ প্রশ্ন করেন, মনে মনে প্রশ্ন তো কেউ করেন নাই ভাই, আপনারা তো প্রশ্ন কখনোই করেন না, আমি তো নিজে প্রশ্ন বাইর করে উত্তর দিয়ে দেই। শুনেন, কারো মনে যদি একটা প্রশ্ন আছে ভাই এগুলোতে পিছনে দেওয়া, ইংরেজিতে শুরুতে কেন, আরে ভাই বাংলাতে পিছনে থাকলে থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু ইংরেজিতে শুরুতে, ইংরেজির নিয়মই হচ্ছে ওইটা, মানে এটা সামনে আসবে, তারপর আপনি এবার যা মন চায় লাগান। ঠিক আছে, অন মানে উপরে, অন দা টেবিল, টেবিলের উপর। হ্যাঁ, তারপর অন দা চেয়ার, চেয়ারের উপর, মানে একটা স্থানকে বোঝাচ্ছে, কোন স্থান, টেবিল চেয়ারের উপর যে স্থান, ওই স্থানটাকে বোঝাচ্ছে। তারপর অন দা বেড, বিছানার উপর। ভাই বিছানার উপর আর উপরে একই কথা ভাই। তারপরে অন দা রোড, রাস্তার উপর বা রাস্তার উপরে। বুঝছেন? দা রোড অন এরকম কিছু না, অন রোড এরকম না, অবশ্যই দা আসবে, দা দিয়ে পড়তে হবে এখানে। বুঝছেন? আচ্ছা, তো যত সামনে যাবেন এগুলো আর ক্লিয়ার হবে, আগে বেসিক জিনিসটা বুঝেন আগে। ওকে, তাহলে এটা আপনারা মুখস্থ করে ফেলেন। অন দা টেবিল, টেবিলের উপর। অন দা চেয়ার, চেয়ারের উপর। অন দা বেড, বিছানার উপর। উপর বা উপরে একই কথা, মানে কোন একটা স্থানকে বোঝাচ্ছে। শুনেন একটা জিনিস বলি, এগুলো বাদ দেন। আপনি যদি শুধু অন বলেন, অন, অন, আপনি যদি ধরেন আমি আপনাকে বাংলায় জিজ্ঞেস করলাম
বাংলায় জিজ্ঞেস করলাম, ভাই বালিশটা কই? আপনি কইতাছেন উপরে। হ্যাঁ, বালিশটা উপরে। আরে ভাই কিসের উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে, বালিশটা উপরে। আরে আজব তো, কিসের উপরে? আপনি বললেন যে বালিশটা টেবিলের উপরে। তাহলে এই যে আপনি বলতেছেন টেবিলের উপরে, আপনি একটা স্থান বোঝাচ্ছেন। তো শুধু উপরে বলে তো কিছু হয় না, একটা স্থান তো যুক্ত করতে হবে নাকি? তাই না? মানে অনের পরে কিছু একটা যদি আপনি যুক্ত না করেন, তাহলে তো জায়গাটা স্পষ্ট হবে না। আপনি শুধু বলতেছেন আহ একজন জিজ্ঞেস করলো কলমটা কই, আপনি কোন ভেতরে? কলমটা কই প্রশ্ন করছে, আপনি আপনি কইতেছেন ভেতরে। কিসের ভিতরে? আপনি বললেন ব্যাগের ভিতরে, তখন না মানে অ্যান্সারটা স্পষ্ট হইলো, তাই না? তো এই শব্দগুলা, মানে ধরেন এখানে আপনি যদি সিঙ্গেলে ব্যবহার করতে চান, হবে না এখানে। হ্যাঁ, আপনাকে জায়গাটা সহ স্পষ্ট করতে হবে যে আপনি আসলে কিসের উপরে বুঝাইতে চাচ্ছেন। এখানে অনটা শুরুতে আসবে, বাকিগুলো পরে আসবে, এরকম। অন দা টেবিল, টেবিলের উপরে। অন দা চেয়ার, চেয়ারের উপরে। অন দা বেড, বিছানার উপর। অন দা রোড, রোডের উপর। এইভাবে আপনি আরো বলতে পারেন, অন দা বুক, বইয়ের উপর। অন দা ব্যাগ, ব্যাগের উপর। হইতে পারে না? হইতে পারে তো নাকি? ধরেন কথার কথা, আপনি আমার জিজ্ঞেস করছেন, ধরেন ভাই মোবাইলটা কই, আমি বললাম যে বইয়ের উপরে। কি বইয়ের উপর আমরা মোবাইল রাখি কিনা? বইয়ের উপর আমরা অনেকে মোবাইল রাখি। তো হইতে পারে অন দা বুক, এটাও হইতে পারে। তাই না? বাস, সহজ। মুখস্থ করেন, এখানেও সময় 30 সেকেন্ড। শুনেন, আমি চাইলে গত ক্লাসে এটা বাড়ির কাজ দিয়ে মুখস্থ করে দিতে পারতাম, কিন্তু না বুঝে মুখস্থ করলে সমস্যা আছে। এই জন্য এর আগে খালি এই ছোট এই এইগুলা আগে মুখস্থ করেছি, এখন জোড়া দেওয়া শিখাইতেছি। আগে ফ্রেজ মিয়া, ফ্রেজ বুঝেন মিয়া। সেন্টেন্স মেকিং স্ট্রাকচার ওগুলো এমনি হবে, আগে এগুলা বুঝেন। ভার্সিটিতে, স্কুল কলেজে পোলাপান ফেল করে, কারণ তারা ফ্রেজ বুঝে না, কারণ তারা সেন্টেন্সের স্ট্রাকচার বোঝে না, কারণ তাদের ভোকাবুলারি দুর্বল। এ ভাই, ইংরেজিতে গ্রামার লাগে কে কইছে আপনারে? 10টা ক্লাস হয়ে গেছে গ্রামার পড়াইছি। ইংরেজি করতে পারেন না? ছোটখাটো যাই পারেন, ইংরেজি করতে পারেন না? পারবেন। মুখস্থ করেন, মুখস্থ করেন। এই 4টা মুখস্থ করেন, দেখবেন যে এগুলা কনসেপ্ট তো বুঝছেন, তাই না? ওকে, চলেন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। হ্যাঁ, যেমন দেখেন, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে। আন্ডার দ্য বেড, বিছানার নিচে। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। এখন যদি বলি গাড়ির নিচে, আন্ডার দ্য কার। আমি যদি বলি ট্রাকের নিচে, আন্ডার দ্য ট্রাক। কি বলা যেতে পারে আরো? বইয়ের নিচে। হইতে পারে না অনেক সময়, ধরেন 100 টাকার একটা নোট, আপনি খুঁজতেছেন, এই আমার টাকা কই, টাকা কই, আমি বললাম যে বইয়ের নিচে। আন্ডার দ্য বুক, আন্ডার আগে, তারপরে আপনি যে জিনিসের নিচে বুঝাইতে চাচ্ছেন ওই জিনিসটার নাম। ঠিক আছে? আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য চেয়ার, আন্ডার দ্য বেড, আন্ডার দ্য ট্রি। গাছের নিচে। ওকে, সিম্পল, একদম সিম্পল। তো এখানে এখানেও এখানে আর নতুন করে বলার কিছু নাই যে ভাই বাংলাতে নিচে লাস্টে আসছে, এনে কেন শুরুতে। আরে ভাই, ইংরেজিতে শুরুতেই থাকে। বাংলা যায় না মন চায় না থাকুক, ইংরেজিতে শুরুতেই থাকে। আপনি কি জানেন বাংলার চেয়ে ইংরেজি সোজা? বাংলার চেয়ে ইংরেজি সোজা। মুখস্থ করেন, মুখস্থ করেন। দা সহ আসবে, আন্ডার টেবিল বললে হবে না। দা সহ আসবে, কিন্তু দা লাগবে। দা কেন আসবেই আসবে, এগুলোর ব্যাখ্যা পরে দিবেন। আর এখানে কেউ এটা বলেন না টেবিলটির নিচে। টির টির এত বলার দরকার নেই, নর্মালি বলেন টেবিলের নিচে। বুঝছেন? কিন্তু ইংরেজিতে দা সহ আসবে। আচ্ছা, চলেন সামনে আগে। তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ। ভাই, এ পুরোটা মিলে অর্থ দিবে সামনে, পুরোটা মিলে। হ্যাঁ, বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই। ইন ফ্রন্ট অফ, পুরোটা মিলে।
ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির সামনে, হ্যাঁ, বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে। ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে। ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল, দেয়ালের সামনে। ইংরেজিতে এগুলো শুরুতেই থাকবে, বাংলাতে শেষে আসছে আসুক, থাকবে। এই ইংরেজিতে আপনার শুরুতেই থাকবে, মুখস্থ করেন। আচ্ছা চলেন সামনে আগে। তারপর দেখেন বিহাইন্ড, বিহাইন্ড মানে মানে হচ্ছে পেছনে। বিহাইন্ড দ্য হাউস, বাড়ির পেছনে। হ্যাঁ, বিহাইন্ড পিছনে, কিসের পিছনে? দ্য হাউস, বাড়ির পেছনে। বিহাইন্ড দ্য কার, গাড়ির পেছনে। বিহাইন্ড দ্য ট্রি, গাছের পেছনে। বিহাইন্ড দ্য ওয়াল, দরজা দেয়ালের পিছনে। এখন আমি যদি বলতে চাই দরজার পিছনে, তাহলে ইংরেজি কি হবে? বিহাইন্ড দ্য ডোর। যদি বলতে চাই বুক শেলফের পিছনে, বিহাইন্ড দ্য বুক শেলফ। আরো ট্রাকের পিছনে, বিহাইন্ড দ্য ট্রাক। ইংরেজিতে বিহাইন্ডটা আগে আসবে, বুঝছেন? বাংলাতে জেনে জেনে থাকুক। আচ্ছা তারপর মুখস্থ করেন। বিসাইড মানে হচ্ছে পাশে। হ্যাঁ, বিসাইড দ্য বেড, বিছানার পাশে। বিসাইড দ্য রোড, রাস্তার পাশে। বিসাইড দ্য ডোর, দরজার পাশে। বিসাইড দ্য কার, গাড়ির পাশে। বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। বিসাইড দ্য চেয়ার, চেয়ারের পাশে। বিসাইড দ্য পিলার, পিলারের পাশে। বিসাইড দ্য মসজিদ, মসজিদের পাশে। বিসাইড দ্য শপ, দোকানের পাশে। বুঝলে তো আপনি এরকম শত শত বানাইতে পারবেন। আপাতত শত শত বানানোর দরকার নাই, বুঝলেই হইলো। বুঝছেন? বিসাইড আগে, তারপর আপনি কিসের পাশে বুঝাতে চাচ্ছেন ওইটা। এবং পুরোটা মিলে ফ্রেজ, ভাই ফ্রেজ, এগুলো ভাঙা যাবে না, এগুলো ভাঙা যাবে না। হ্যাঁ, জি আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আমরা যা শিখলাম তা কাজে লাগিয়ে এখন আমরা কি করব? বাক্য গঠন করব। ভাই খেলাটাই এটা, খেলাটাই এটা। আগে ফ্রেজ, ফ্রেজ দিয়ে বাক্য গঠন। আগে ফ্রেজ, তারপর ফ্রেজ দিয়ে বাক্য গঠন। বাক্য গঠন ডিরেক্ট না, বাক্য গঠন পরে, আগে ফ্রেজ। ফ্রেজগুলো শিখছি, এবার দেখেন বাক্যে কেমনে গঠন করি। চলেন বিসমিল্লাহ শুরু করি। তাহলে আমরা কি বাক্য গঠন করবো? এই যে তিনটা বাক্য আমরা দেখছিলাম, যে বইটা টেবিলের উপর, কলমটি ব্যাগের ভিতর, ঘড়িটি বইয়ের পাশে। এই জাতীয় ইংরেজি বাক্য করা শিখবো ইনশাল্লাহ। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা বইটি টেবিলের উপর। হ্যাঁ, চলেন আমরা ইংরেজি করার চেষ্টা করি। বইটি ইংরেজি হচ্ছে দা বুক। হ্যাঁ, টেবিলের উপর। এখানে কি সবুজ কালি আছে? আচ্ছা এখানে আছে। টেবিলের উপর, এর ইংরেজি হচ্ছে অন দা টেবিল। আচ্ছা নিচে লিখলাম আর কি, জায়গা কম। এখন আমি যদি ছোট করে লিখি, যারা যাদের মোবাইল আছে তারা তো দেখবো না। আর আর আমারও সত্যি বলতে বড় বড় লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। আমি যদি আমি ছোট করে লেখা শুরু করি, ধরেন, হ্যাঁ, ধরেন ছোট করে লেখা যদি শুরু করি, তাহলে অনেকে চিনবে না। আমারও অভ্যাস নাই সত্যি বলতে। তো এখন এইটা যদি আমি এভাবে মানে ইংরেজি করি, দা বুক অন দা টেবিল, তাহলে ইংরেজি বাক্যটা কি হবে? উত্তর হচ্ছে না। আপনি যদি ইংরেজি বাক্য এভাবে করেন, এটা হবে না। কেন হবে না জানেন? কারণ একটা বাক্যের দুইটা পাশ থাকে। এ ভাই শুনেন, শুনেন, হাত তোলেন সবাই। একটা নদীর দুইটা পার থাকে, এই পার ওই পার। একটা নদীর কয়টা পার থাকে? দুইটা পার থাকে, এই পার আর ওই পার। আপনি যদি এই পার থেকে ওই পারে যেতে চান, আপনাকে একটা ব্রিজ ব্যবহার করতে হবে। এরকম প্রত্যেকটা ইংরেজি বাক্যের, ভাই এরকম পার আছে, এই পার আছে ওই পার আছে। হ্যাঁ,
এবং এই পার ওপার বোঝানোর জন্যই আমি এনে কালার আলাদা করে দিছি। এই ইংরেজি বাক্যের এই পারে আছে বইটি, আর ওই পারে আছে টেবিলের উপর। এই ইংরেজি বাক্যের এই পারে আছে বইটি, ওই পারে আছে টেবিলের উপর। এখন আপনি আরামসে মনে করেন যে বইটি ইংরেজি দা বুক লিখলেন, টেবিলের উপর অন দা টেবিল লিখলেন, আর বাক্য হয়ে গেল। না, ব্রিজ কই? আপনি ব্রিজ ছাড়া, আপনি কোনো মাধ্যম ছাড়া ওই পাশে কেমনে যাবেন? যাওয়ার উপায় নেই। এই জন্য এখানে আমাদেরকে ব্রিজ নিয়ে আসতে হবে ইজ। তাহলে বইটি টেবিলের উপর এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। ইংরেজি কি? বইটি টেবিলের উপর ইংরেজি কি? দ্য বুক ইজ অন দ্য টেবিল। আপনি যদি ইজ বাদ দিয়ে করেন হবে না। হ্যাঁ, বইটি, ইয়েস বইটি, বইটি কি? টেবিলের উপর। হ্যাঁ, বইটি টেবিলের উপর। আপনি বইটি বলে বাক্যটা শুরু করলেন, তারপরে বইটি সম্পর্কে একটা সংবাদ দিলেন। হ্যাঁ, এই যে বাক্যটা, আপনি বইটি বলে বাক্যটা শুরু করলেন, তারপর অবশিষ্ট অংশ দিয়ে ওই বইয়ের সম্পর্কে একটা খবর দিলেন, একটা সংবাদ দিলেন। হ্যাঁ, ওইটা ওই পারের অংশ। তাহলে ইংরেজিটা কি হবে? দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই সেম জিনিসটাকেও অন্যভাবে বোঝানো যায়। আমি যদি এভাবে বলতাম যে বইটি হয় টেবিলের উপর। হ্যাঁ, এভাবেও আসলে করা যায়। ধরেন আমি ব্রেকেট দিয়ে মাঝখানে হয় লিখলাম, যে হয়ের জন্য ইজ আনলাম, পরে বললাম যে ভাই আহ, ইংরেজিতে মানে বাংলাতে হয় ব্যবহার করা হয় না, ইংরেজিতে ইজ থাকবে। এভাবেও শেখানো যায়, যায় না যে তা না, শেখানো যায়। কিন্তু আজকে একটু ডিফারেন্ট পদ্ধতি প্রয়োগ করতেছি, এর পিছনে কারণ আছে। কারণটা একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে কি বইটি টেবিলের উপর ইংরেজি কি? দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক, আপনি বইয়ের সম্পর্কে বলতেছেন। দ্য বুক, কার সম্পর্কে বলতেছেন? কি বলতেছেন? কার সম্পর্কে বলতেছেন? কি বলতেছেন? ফিল 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 করেন ভাই, ফিল করেন। আমার কথাগুলোকে ফিল করেন, আমি কিন্তু জোশে আছি। বুঝছেন? আমি সেন্টেন্স মেকিং কোর্স করাইতেছি মিয়া। কার সম্পর্কে বলতেছেন? বইয়ের সম্পর্কে। কি বলতেছেন? এইটা। তাহলে এটা এই পার, এটা ওই পার। এটা এই পার, ওটা ওই পার, মাঝখানে একটা ব্রিজ। দ্য বুক, আপনি বইয়ের সম্পর্কে কথাটা বলবেন। দ্য বুক, দ্য বুক, দ্য বুক, ওই পারে যাবেন আপনি। তাহলে ব্রিজ লাগবে ইজ অন দ্য টেবল। আপনি এই বাক্যটাকে আপনি বইয়ের সম্পর্কে বলতেছেন, এটা বলতেছেন। যেমন বাংলায় একটা কথা বলি, ধরেন বাংলা বুঝেন, বাংলা। ধরেন আমি বললাম যে মাসুদ আমার ভাই, আমার ভাই। এখানে আপনি কার সম্পর্কে বলতেছেন? মাসুদ। কি বলতেছেন? আমার ভাই। কথা বুঝেন নাই? আপনি বলতেছেন কার সম্পর্কে? মাসুদের সম্পর্কে। মাসুদ, তারপরে আমার ভাই। কার সম্পর্কে বলতেছেন? বা কি, কি সম্পর্কে বলতেছেন এবং কি বলতেছেন? সেন্টেন্সের এই দুইটা মেজর পার্ট। বুঝছেন? তো এই বাক্যের মধ্যে খেয়াল করেন, আমরা বলতেছি বই সম্পর্কে, এবং কি বলতেছি? এটা বলতেছি। বইটি, হ্যাঁ বইটি টেবিলের উপর। বুঝছেন? এই মাঝখানে কাজ করবে ইজটা ব্রিজ হিসেবে। আচ্ছা ভাই, একই জিনিস অনেক ভাবে পড়ানো যায়। এই সেম জিনিসটা অনেক ভালো ভালো স্যাররা অনেক অন্যভাবে পড়াইছে, কিন্তু আমার স্টাইল এটা। কথা বুঝছেন? সবারই এই স্বাধীনতা আছে যে সবাই নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে। হ্যাঁ, কে ভালো কে মন্দ এটা বড় কথা না। আমি এইভাবেই মানে নিজে বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এইভাবে পড়লে আমার কাছে মনে হয় যে মাথার মধ্যে চাপ পড়ে না। ঠিক আছে, আমার দীর্ঘদিনের মানে আমি তো অনেক মেথড নিয়ে নাড়াচাড়া করছি, আমার কাছে মনে হয় যে না, ইটস সো ইজি। বুঝছেন? আচ্ছা, তাহলে কি বইটি টেবিলের উপর ইজটা করতে থেকে আসলে ব্রিজ হিসেবে কাজ করতেছে। আচ্ছা চলেন, তারপরে দেখেন কলমটি ব্যাগের ভেতরে। ওই যে আমরা প্রশ্ন করছিলাম যে কলমটি কোথায়, উত্তর দিচ্ছি কলমটি ব্যাগের ভেতরে। তো এখন আপনি যদি এইভাবে বলেন যে কলমটি, ধরেন আপনি বললেন দা পেন, তারপর ব্যাগের ভেতরে। ব্যাগের ভিতরে ইংরেজি কি? ব্যাগের ভিতরে ইংরেজি হচ্ছে ইন দা ব্যাগ। এখন আপনি যদি এইভাবে ইংরেজি করেন, দা পেন ইন দা ব্যাগ,
আরে ভাই, আপনি ব্রিজ ছাড়া নদীর ওই পারে চলে গেলেন। হ্যাঁ, আপনি এত সুপারম্যান, উইরে গেলেন। উইরে যা গেলে চলবে? ব্রিজ লাগবে, নৌকা লাগবে, কিছু একটা লাগবে, মাধ্যম লাগবে। এই মাধ্যমটাই হইতেছে মনে করেন যে ইজ। বুঝছেন? দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। কলমটি ব্যাগের ভেতরে। কলমটি জিজ্ঞেস করলো কলমটা কোথায়, উত্তরে বলতেছি কলমটি ব্যাগের ভেতরে। কি সহজ না? অনেক সহজ। একটু একটু করে বুঝেন ভাই। আমি বাক্যের এপার ওপার এর আগেও হিন্স দিছি, আজকে আর একটু ভালো মতো বলতেছি। কলমটি, কলম সম্পর্কে বলতেছেন, কি বলতেছেন? যে ওইটা ব্যাগের ভিতরে। কাজ সম্পর্কে বলতেছেন, কি বলতেছেন? সেন্টেন্সের দুইটা পার্ট, মেজর পার্ট, আর মাঝখানে একটা ধরেন ব্রিজ থাকবে। কলমটি ব্যাগের ভিতরে। হ্যাঁ, দ্য পেন, কলমটি, দ্য পেন, কলমটি ইজ ইন দ্য ব্যাগ। এক টানে কখনো বলার চেষ্টা করবেন না, আমার মতো করে এবার ফিল করবেন। আমি যে পার্ট পার্ট করে দিচ্ছি, এ ভাই, আমার কোন ভূতে ধরছে যে আমি একটা বাক্যের মধ্যে তিনটা কালার লাগামু? এখানে নীল কালার লাগাইছি, এখানে লাগাইছি লাল, এখানে লাগাইছি সবুজ, শুধুমাত্র এই পার্ট গুলো বোঝানোর জন্য ভাই। এইটা একটা ফ্রেজ, এইটা একটা ফ্রেজ। দেখছেন? শব্দ কিন্তু অনেকগুলা, কিন্তু এগুলো ফ্রেজ, এগুলো ফ্রেজ। কি বুঝতে পারছেন? বুঝতেছেন? কি ভাল লাগতেছে না এই গেম? মজার গেম। আপনি যদি ফ্রেজ বুঝেন, সব ইজি। ফ্রেজ বুঝতে হবে। বুঝছেন? আচ্ছা, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। এই বাক্যের মধ্যে পার্টি তিনটা। ভিতরে যে কয়টা মন চায় ওই কয়টা থাকুক গা, মূল পার্ট তিনটাই। জি, বুঝেছেন আশা করি। আচ্ছা চলেন পরবর্তী সেন্টেন্সে যাই। ঘড়িটি বইয়ের পাশে। তো ঘড়িটি ইংরেজি কি? দা ক্লক। একটু ছোট করে লেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, তারপরেও দা ক্লক। বইয়ের পাশে ইংরেজি কি? বইয়ের পাশে ইংরেজি হচ্ছে বিসাইড দা বুক, নাকি বিসাইড দ্য বুক? এখন আপনি যদি বলেন ঘড়িটি বইয়ের পাশে, এটা ইংরেজি করলেন দা ক্লক বিসাইড দ্য বুক, এটা কি হবে? আপনি তো কোনো মাধ্যম ছাড়া ফাল মেরে এবারে গেলেন গা, হবে না তো। আপনি তো সুপারম্যান না, মাধ্যম দিয়ে যাইতে হবে। বাক্যের এই পাশে আছে ঘড়িটি, মানে আপনি ঘড়িটি সম্পর্কে বলতেছেন। দুইটা পার্ট, কাজ সম্পর্কে বলতেছেন বা কি সম্পর্কে বলতেছেন এবং কি বলতেছেন। কিসের সম্পর্কে কথা বলতেছেন এবং কি বলতেছেন? আপনি কথা বলতেছেন, এই বাক্যের মধ্যে আপনি কথা বলতেছেন ঘড়ির সম্পর্কে, এবং বলতেছেন কি, কি ইনফরমেশন দিচ্ছেন? ইনফরমেশন দিচ্ছেন যে ঘড়িটা বইয়ের পাশে আছে। তাহলে দুই পার, এটা ঘড়িটি এই পার আর বইয়ের পাশে ওই পার, তাহলে মাঝখানে ব্রিজ কি থাকবে? ইজ। বুঝছেন? তাহলে পুরো বাক্যটা কি? দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। ঘড়িটি বইয়ের পাশে আছে। ঘড়িটি বইয়ের পাশে আছে। ফাতেমা ইয়াসমিন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বুঝতে পারছেন? ভিডিওটা আবার দেখতে হবে, কারেন্ট চলে গিয়েছিল। ও, কারেন্ট চলে গেছিল, ভিডিওটা আবার দেখতে হবে। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। কারা কারা নিজেদেরকে একটু দুর্বল মনে করেন, হাত তুলেন। ট্রুলি যারা মনে করেন, আন্দাজে হাত তুলবেন না, আমি একটু জিজ্ঞেস করবো যে আপনারা বুঝছেন কিনা। সুজন আহমেদ, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই যে তিনটা বাক্য, এই তিনটা বাক্য বুঝছেন নি? এটা কোন? জি ইনশাল্লাহ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পুরো ক্লাস দেখেন, ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এই ধরনের অনেক বাক্য আপনারা করতে পারবেন। পাঠান, ইনশাল্লাহ। পাঠান ভাই কি জানো, আনমিউট করেন। 70 রোল নাম্বার, বলেন। আর কি ব্যাপার, এত টাইম লাগে কেন? পাঠান ভাই, আনমিউট করেন। উনি আনমিউট করতেই পারে না, এমন একটা অবস্থা, লাভ দিয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আনমিউট করার দরকার নেই। আচ্ছা, খেয়াল করেন। তো ব্যাপারটা বুঝতে পারছেন? মানে হচ্ছে যে দ্য ক্লক, ঘড়িটি, ইজ বিসাইড দ্য বুক, মানে ঘড়িটি বইয়ের পাশে আছে। থাকে না ছোট ছোট টেবিল ঘড়ি বইয়ের পাশে থাকে? হ্যাঁ, আর কি। আশা করি বুঝতে পেরেছেন না? জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন, বলতে পারেন।
মানে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা চলেন আমরা সামনে আগে খেয়াল করেন, মনোযোগটা বাড়ান, আবার হাত তোলেন। না আরো কাজ আছে, হাত তোলেন। দেখেন, এতক্ষণ আমরা শিখছি, কি শিখছি? আমরা শিখলাম যে বইটি টেবিলের উপর, এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমরা শিখছি যে কলমটি ব্যাগের ভেতরে, এর ইংরেজি হচ্ছে দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। আমরা শিখছি ঘড়িটি বইয়ের পাশে, এর ইংরেজি হচ্ছে দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। ঠিক আছে? তো এখন ঠিক আছে, কিন্তু এখন আজকের ক্লাসে আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করে দিব। ক্লাসের শুরুতেই বলছিলাম যে আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ারের একটা অংশ আছে। তো এই পর্যায়ে আমরা আজকের ক্লাসের অনেক ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আমরা একটু আলোচনা করব কনসেপ্ট জিনিসটা কি। কনসেপ্ট জিনিসটা মানে হচ্ছে মূল বিষয়বস্তু। কনসেপ্ট এই কথাটার অর্থ হচ্ছে মূল বিষয়বস্তু, আর ক্লিয়ার মানে তো ক্লিয়ার, মানে আমরা এতক্ষণ যা পড়ছি ওই ব্যাপারটাকে আরো কিভাবে ভেতর থেকে বোঝা যায়, মূল বিষয়টাকে ভেতর থেকে বোঝা যায়, ওই জিনিসটা নিয়ে আগামী 10-15 মিনিট আলোচনা হবে। খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট ক্লিয়ার অংশ, কিন্তু আগের ক্লাসগুলোতে ছিল না। কেন ছিল না? কারণ তখন ছোট ছিলেন, বুঝাইলে একটু সমস্যা হতো। তো এখন একটু বড় হয়ে যাচ্ছেন না, এই কনসেপ্ট ক্লিয়ার এই এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসে আসতে পারে। যেখানে যেখানে আমার মনে হবে যে আরো ডিপলি যাওয়া দরকার, ডিপলি বুঝেন, আরো গভীরে যাওয়া দরকার, এই কনসেপ্ট ক্লিয়ার মানে হচ্ছে কোন একটা বিষয়কে আরো গভীরে নিয়ে যাওয়া। যখনই মনে হবে যে এই টপিকটা আমার আরো গভীরে যাওয়া দরকার, তখনই কনসেপ্ট ক্লিয়ার এই অংশটা চলে আসবে। তো এতক্ষণ যা পড়ছি এনাফ, যথেষ্ট। কিন্তু তারপর আমরা আরো গভীরে ঢুকবো ইনশাল্লাহ। দেখেন সেন্টেন্স মেকিং এর মজা কি, আর বাইলিঙ্গুয়াল মেথডের মজা কি। দেখেন, আমরা জানলাম বইটি টেবিলের উপর, এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা একটু একটু ভেবে বলুন তো, একটু ভেবে বলুন, এখানে দুইটা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে বইটি টেবিলের উপর, আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে বইটি টেবিলের উপর আছে। এখানে একটা শব্দ বেশি আছে। হ্যাঁ, উপরে লেখা আছে বইটি টেবিলের উপর, আর নিচে লেখা আছে বইটি টেবিলের উপর আছে। প্রশ্ন হচ্ছে এই দুটি বাক্যের মধ্যে কি পার্থক্য আছে? আমি সবার হাত নামায় দিই এবং আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো। আমি, হ্যাঁ, দুই দলা ভাগ হয়ে যাবেন। কারো কাছে যদি মনে হয় পার্থক্য আছে, তারা এক দলে থাকবেন, যদি মনে হয় পার্থক্য নেই, তারা আরেক দলে থাকবেন। আমি হাত তুলতে বলবো। আপনারা একটু ভাবেন, বাংলা বুঝেন, আগে বাংলা বুঝেন। হ্যাঁ, আমরা কনসেপ্ট ক্লিয়ার, যারা স্কুল কলেজে পড়েন তাদের জন্য এই অংশটা অনেক বেশি কাজে দিবে। হ্যাঁ, এই ভার্সিটির পোলাপান বলবো না, অ্যাকচুয়ালি কলেজের পোলাপান যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা ফেল করে, তাদের আরেকটা বড় কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে। মানে মূল বিষয়বস্তু বুঝে না, হাওয়ার উপরে চলে। প্রশ্নটা কি? যে এখানে যে দুটো বাক্য আছে, প্রথম বাক্যটা হচ্ছে বইটি টেবিলের উপর, আর দ্বিতীয় বাক্য হচ্ছে বইটি টেবিলের উপর আছে। এখানে অতিরিক্ত একটা শব্দ বাড়ায় দেওয়া হয়েছে, আছে। তো এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য আছে কিনা? কাদের কাছে মনে হচ্ছে এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য আছে? তারা হাত তোলেন। আচ্ছা, 19 জন স্টুডেন্ট হাত তুলছেন যাদের কাছে মনে হচ্ছে যে এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য আছে। 19 জন। আচ্ছা, এবার হাত নামায় দেই। ওখানে 20 জন হয়ে গেছে। আচ্ছা, 20 জন হাত তুলছে যে তারা এটার পক্ষে, যে এটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, ওটা একটা দল গেল। কারা কারা মনে করেন যে এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই? তারা একটু হাত তোলে। আমি কিন্তু বাংলা বাংলা নিয়ে কথা কইতেছি। দেখছেন, বাংলা আমাদের মাতৃভাষা, তারপরেও দেখেন কত দুইটা দলে ভাগ হয়ে গেছে। দেখেন,
হ্যাঁ, কোনো দলে কিন্তু কম না। ওই দলে 20 জন ছিল, এই দলে 12 জন। আপনি কি এই দুইটা সংখ্যারে ছোট মনে করেন? ব্যাপারটা কি এরকম যে এই দলে 2 জন, এই 14 জন হয়ে গেছে? ব্যাপারটা কি এরকম মনে করেন যে এই দলে 2 জন, একজন, কাছাকাছি? তার মানে কি আপনাদের যত স্টুডেন্ট আছে সমানে সমান, দুই দলে ভাগ হয়ে গেছে। এবার আমি যদি কই আপনারা তো বাংলাই পারেন না, বাংলাই পারেন না, আসলে আমরা বাংলা পারি না, আমাদের বাংলার মধ্যে প্রচুর ভুল আছে। আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে বলি, কনসেপ্ট ক্লিয়ার তো এই জন্যই। আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম। আপনারা কেউ এটা আশা করবেন না যে সব ক্লাস একই স্টাইলে যাবে, এটা আশা করবেন না আপনারা। হ্যাঁ, যে আগের ক্লাসে যেমনে যেমনে ছিল এই ক্লাসে এমনি থাকবে ওরকম না। নিত্য নতুন অনেক জিনিস আসবে, 2-1 ক্লাস পর পরই নতুন নতুন জিনিস অ্যাপ্লাই হবে। শুনেন, আপনারা দুই দলে বিভক্ত হয়েছেন, মানে এই দুটা বাক্য আলাদা। এই পক্ষে আছে 20 জন, আর একই এই পক্ষে আছে 14 জন। আসল ঘটনা শুনেন, আসল ঘটনা হইতেছে এই দুটো বাক্যের অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। বাক্যের কি থাকে? অর্থ থাকে না? হাত নামায় দিচ্ছে সবার। বাক্যের তো অর্থ থাকে। এই দুটো বাক্যের মধ্যে দেখে মনে হয় যে পার্থক্য আছে, কিন্তু অরিজিনালি অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে বইটা কোথায়? আপনি বললেন বইটা টেবিলের উপর, এটা অ্যান্সার দিলেন। আর আমি আমার আপনার ভাইরে জিজ্ঞেস করলাম, এ ভাইয়া বইটা কোথায়? সে বলল বইটা টেবিলের উপর আছে। দেখেন, হ্যাঁ ঠিক আছে, এই কথাটা পরিপূর্ণ, মানে সুন্দর, কিন্তু দুটোর অর্থ কিন্তু একই। দুটোর অর্থ কি? একই অর্থ। উপরের কথা বলে যেটা বোঝানো বোঝানো হচ্ছে, নিচের কথা দিয়ে সেম জিনিসটাই বোঝানো হচ্ছে। মানে আপনি দেখেন, মূল কনসেপ্টটা বোঝেন। এই ক্লাসের অর্থ কি, মানে সরি ক্লাস না, মানে এই অংশের আলোচনার নাম কি? কনসেপ্ট ক্লিয়ার। শুনেন, আমি আরো আর একটু বোঝাই। ধরেন আপনি বই খুঁজতে, আমি বই খুঁজতেছি, বই খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, আমি আপনার বললাম, ভাই বইটা কই? বইটা কই? মানে আমি বইটা কই এই বই বলে, এই কথা বলে আমি কি জানতে চাচ্ছি বলেন? বইয়ের অবস্থান জানতে চাচ্ছি, বইয়ের অবস্থান। বইটা কোথায় অবস্থান করতেছে, আমার এই প্রশ্ন দিয়ে এটা জিজ্ঞেস করতেছে নাকি? বইটা কই? আপনি উত্তর দিচ্ছেন বইটা টেবিলের উপর, বইটা টেবিলের উপর। তা আপনি উত্তর দিয়ে কি বোঝাচ্ছেন? ওই বইয়ের অবস্থানই তো বোঝাচ্ছেন না, যে বইয়ের অবস্থান হচ্ছে টেবিলের উপর। এখন আপনার ভাই কি করলো? সে বলল বইটা টেবিলের উপর আছে। সে বাড়তি একটা কথা যুক্ত করলো। যতই বাড়তি কথা যুক্ত করুক, দুইজনের মূল কথা একই। আপনিও, আপনি আপনি ধরেন উপরে একটা দিয়ে অ্যান্সার দিছেন, আপনি ধরেন আহ কলমটা সোজা করি আগে, এটা দিয়ে অ্যান্সার দিছেন। আপনি বলে বুঝাইছেন বইটা টেবিলের উপর, অর্থাৎ বইয়ের অবস্থানটাকে বুঝাইছেন। আপনার ভাই যে অ্যান্সার দিছে বইটা টেবিলের উপর আছে, উনিও বইয়ের অবস্থানটাকেই বুঝাইছে। বাহ্যিক দিক থেকে আলাদা মনে হলেও অর্থের দিক থেকে, সেন্সের দিক থেকে এই দুটা বাক্যের মধ্যে অর্থের পার্থক্য নেই, একই। কি বললাম? একই। কারা কারা এই জিনিসটা এখনো বুঝতে পারেন তারা হাত তোলেন, যে এটা যে একই জিনিস এটা বুঝতে পারেন না কারা কারা। আবারও বলি, দেখেন, ধরেন এখানে আপনি, আর নিচে হচ্ছে আপনার ভাই, আপনার দুই ভাই। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই বইটা কই? আপনি উত্তর দিলেন এইটা, বইটি টেবিল, বইটা টেবিলের উপর, টেবিলের উপর, বইটা টেবিলের উপর। এই কথা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমি বইয়ের অবস্থান জানতে চাচ্ছি, আপনি আমাকে অ্যান্সার দিলেন, আপনি আমাকে তথ্য দিলেন যে বইটা টেবিলের উপর। মানে বইয়ের অবস্থান, মানে বইটা কোথায়? টেবিলের উপর। মানে আপনি কিন্তু বুঝাচ্ছেন যে টেবিলের উপর। আর আপনার ভাই কি করলো? সে বলতেছে বইটা টেবিলের উপর আছে। সেও তো একই কাজ করছে। আপনিও বইয়ের লোকেশনটা বলে দিলেন, আপনার ভাইও লোকেশনই বলে দিছে। আপনিও লোকেশন বলে দিছেন, আপনার ভাইও লোকেশন বলে দিছে। তো একই জিনিস, একই জিনিস না? একই জিনিস। তো এখানে আসে আসছে, এই আসে দেখে তো ঘাবড়ানোর কিছু নাই। আরে এখানে নতুন কিছু আসছে কিনা, না, সেম জিনিস, কনসেপ্ট বুঝেন। মেয়ে মুখস্থের জিনিস নাকি এগুলা?
এগুলো মুখস্থ জিনিস। মূল জিনিসটা কি? আমি বইয়ের লোকেশন জানতে চাচ্ছি ভাই, আরো 10 বার বলবো কথাটা। এটা এই কনসেপ্ট ক্লিয়ারের অংশটা নর্মাল কোনো অংশ না। এই কনসেপ্ট বোঝানোর জন্যই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে হাজার হাজার পোলাপান ফেল করে। কনসেপ্ট বুঝেন। আমি যখন বলতেছি যে বইটা কোথায়, তার মানে আমি বলতেছি যে বইয়ের লোকেশনটা কোথায়, বইয়ের লোকেশন কি। আপনি বললেন যে বইটা টেবিলের উপর, দ্যাট মিন্স আপনি বইয়ের লোকেশন দিলেন। আর আপনার ভাইও বললো বইটা টেবিলের উপর আছে, সে একটু বাড়ায় বলছে কিন্তু সেম জিনিস, দুজনই বইয়ের লোকেশন বলে দিছেন। তার মানে বাহ্যিকভাবে এটা আলাদা মনে হলেও অ্যাকচুয়ালি এই দুটো বাক্যের অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। এ ভাই এখানে একটা কথা বলি, ক্ষুদ্র পার্থক্য সৌন্দর্য এগুলো বাদ দেন, ক্ষুদ্র পার্থক্য সৌন্দর্য এগুলো বাদ দেন। হ্যাঁ, শুনেন একটা কথা কই আপনারে। আমি রিসেন্ট শেখ আহমদুল্লাহ হুজুরের একটা ভিডিও দেখে এই জিনিসটা শুনছি, আপনাদেরকে বলি। এটা আমার কথা না, শেখ আহমদুল্লাহ হুজুরের কথা আর কি। এক ব্যক্তি প্রশ্ন করছে যে টুপি পরে নামাজ পড়ার কি আলাদা কোনো ফজিলত আছে কিনা, সওয়াব আছে কিনা। হুজুর বলছেন যে টুপি পরে নামাজ পড়ার ভিতর আলাদা কোনো সওয়াবের কথা হাদিসে কোথাও নাই। হ্যাঁ, আপনি সৌন্দর্যের জন্য পড়তে পারেন, কিন্তু মাথায় টুপি দিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এটা হাদিসে নাই। শেখ আহমদুল্লাহ হুজুর বলছে কথাটা, উনি তো জেনেই বলছে। তার মানে কি, যিনি টুপি ছাড়া খালি মাথায় নামাজ পড়তেছে ওনার যে সোয়াব, হ্যাঁ, ধরেন পাশের কাতারে আমার, ধরেন আমিও নামাজ পড়তেছি, আমি খালি খালি মাথায়, হ্যাঁ, আমার পাশে ওনার টুপি পরা, তো টুপি পরার কারণে উনি যে বেশি সোয়াব পাবে ব্যাপারটা এরকম না। মানে টুপির আলাদা সোয়াবের কথা হাদিসে নাই। কিন্তু তারপরেও মানুষ কেন টুপি পরে? সৌন্দর্যের কারণে। ব্যাপারটা এরকম যে ধরেন এখানে এই বাক্যের মধ্যে টুপি আছে না টুপি নাই, কিন্তু মূল জিনিসটা সেম, মূল জিনিসটা সেম, আশা করি বুঝতে পারছেন। তো যেহেতু এই দুটো বাক্যর কথা সেম, সুতরাং এদের ইংরেজি একটাই হবে, এদের ইংরেজি একটাই হবে। আপনি বাংলায় আরো হাজার ভাবে বলেন, যদি মূল বিষয়বস্তু একই থাকে, ইংরেজি একটাই হবে, ইংরেজি একটাই। দ্য বুক ইজ অন দ্য টেবল। আপনি আছে সহ বলেন, আছে ছাড়া বলেন, জিনিসটা একই। কারণ এই বাক্যের মধ্যে বইয়ের লোকেশন সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। দ্য বুক, আমি বইয়ের সম্পর্কে বলতেছি, ইজ অন দ্য টেবল মানে টেবিলের উপর। হ্যাঁ, এখন আমি যদি আছে বলি, এখন এই আছে আমি যদি বলি ভাই আছে আছে, এখন আছের কারণে আপনি বাড়তি কোনো ইংরেজি শব্দ এখানে আনার কোনো দরকারই নেই। আপনি এই দুইটা ওয়ে ছাড়াও আরো কোনো ওয়েতে যদি বইয়ের লোকেশনটাকে বলেন, ইংরেজি একটাই হবে। বুঝছেন? আমি এই জিনিসটাই, ভাই মানে এই জিনিসটা সাজাইতে গিয়ে আমার কয়েক ঘন্টা লাগছে, যে আমি কেমনে বুঝাবো জিনিসটা। আশা করি বুঝতে পারতেছেন। আল্লাহ আমার পরিশ্রমকে সার্থক করুক। খেয়াল করেন, এখানে মূল কথা হচ্ছে বইয়ের লোকেশন হচ্ছে টেবিলের উপর, এটি হচ্ছে মূল কথা। দ্য বুক ইজ অন দ্য টেবল। বাংলাতে আছে থাকুক বা না থাকুক, এতে কিচ্ছু যায় আসে না ইংরেজির। কথাটা বুঝছেন? বাংলাতে অনেক ভাবে বলা যায়। তার মানে বইটি টেবিলের উপর, এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল। ঠিক একইভাবে বইটি টেবিলের উপর আছে, এটারও ইংরেজি এটাই, দ্য বুক ইজ অন দ্য টেবল। মনে রাখবেন সর্বদা হুবহু ট্রান্সলেট হয় না, ভাবের অনুবাদ হয়। কি হয়? কিসের অনুবাদ হয়? ভাবের অনুবাদ হয়, ভাবের ভাবের। বুঝছেন? আচ্ছা, কি 31 বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার, একটা আছে জিনিসটা আর কি, এই জিনিসটা বুঝি না, জোরে 2 বলেন। নম্বর উত্তরে লাস্টে দিছেন না আর কি, বইটি টেবিলের উপর আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে বইটি টেবিলের উপর, সেম জিনিসের লোকেশনে একই বোঝাইছে, কিন্তু একটা জিনিস তো আমরা অনেক সময় বুঝতে গিয়ে আছে ইংলিশ তো হ্যাভ বোঝাই না, এই তো ওই এই হ্যাভ তো দেওয়ার কোনো আনার কোনো প্রয়োজন নাই। এই তো সমস্যা, কনসেপ্ট তো বুঝতেছেন না। হ্যাবের অর্থ জানেন? আপনারা তো খালি ওই বাহ্যিক জিনিস দেখেই পাগল হয়ে যান যে হ্যাবের অর্থ আছে।
ওই আছের মানে কি জানেন? এই প্রশ্ন আমি করিনি না, আমি হ্যাভ শব্দ উচ্চারণই করিনি, করছি। ওয়েট করেন, ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন, শুনেন। এই যে শুনেন, হ্যাভ মানে যে আছে, এই যে দেখেন, এই কথাগুলো বলবো আর এই যে দুর্বল স্টুডেন্টদের মাথা ভারী হয়ে যাবে। ওই হ্যাভের যে আছে অর্থ, ওই আছের অর্থের মানে জানেন? ওই বাংলার আছে অর্থ কি জানেন না? হ্যাভের আলোচনা আসলে তখন এই সেম কোশ্চেনটা আপনি তখন করেন, প্লিজ নোট করে রাখেন আজকে। না স্যার, এত এই সেম, ধারণা তো নাই। সেটাই সেটাই, আপনি নোট করে রাখেন, ওই হ্যাভের ক্লাস আসলে তখন করেন, তখন আমি অ্যান্সার দিব, এখন না। ওকে, এখন আমি এতটুকু বোঝাচ্ছি যে ভাই আপনি ওকে, কথায় ঠিক একই আছে। বোঝাচ্ছি, না বইয়ের লোকেশনটা আমি ক্লিয়ার করতেছি, যে বইয়ের লোকেশন হচ্ছে টেবিলের উপর, রাইট? তো আছে দিয়ে বললো যা বোঝাচ্ছে, আছে সারা বললো সেম বোঝাচ্ছে, যেহেতু একই জিনিস, তো ইংরেজি একটাই হবে, দ্য বুক জি ইজ অন স্যার। দ্য টেবিল। জি, ওই হ্যাপ মাথা থেকে আপাতত বের করে দেন ভাই। আচ্ছা, তারপরে ঠিক দেখেন, খেয়াল করেন, আমরা জানছি যে কলমটি ব্যাগের ভেতরে, এর ইংরেজি হচ্ছে দ্য পেন ইজ ইন দ্য কি ব্যাগ। কিন্তু খেয়াল করে দেখেন যে কলমটি ব্যাগের ভেতরে আর কলমটি ব্যাগের ভেতরে আছে, দুটো একই অর্থ দেয়। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কলমটা কই, আপনি বললেন যে ব্যাগের ভেতরে, কলমটা ব্যাগের ভেতরে। এটাতে যে অর্থ বোঝাচ্ছে কলমটি ব্যাগের ভেতরে আছে, এটাতে সেম অর্থই বোঝাচ্ছে, মানে দুটো অর্থই মিন করতেছে কলমের অবস্থান ব্যাগের ভেতরে, বুঝছেন? তো এই কারণে যে বাংলা দুটো হইতে পারে কোনো ব্যাপার না, কিন্তু ইংরেজি একটাই হবে, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। শুনেন, ইংরেজিও একই বাক্যকে অনেকভাবে বলা যায়, ওগুলো স্পোকেনের পার্ট, ওগুলো এখন না, এগুলা শিখেন আগে, এগুলো বুঝেন। যে আশা করি বুঝতে পারছেন, বাংলা এরকম দুটো থাকুক, আছে সহ থাকুক, আছে সারা থাকুক, ইংলিশের যে স্ট্রাকচার, যে আমি দ্য পেন, এটা আমি কলম সম্পর্কে বলতেছি, তারপর একটা ব্রিজ নিয়ে আসলাম, তারপর ওই পারে চলে গেলাম, মানে ইন দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতরে। এই আসের জন্য এখানে ইংরেজিতে বাড়তি কিছুর দরকার নেই, কারণ এই ইজ দিয়ে লোকেশনকে ইন্ডিকেট করতেছে, ইজ এর কথাও আসবে, একটু পরে আসবে, আসতেছে। আচ্ছা, তারপরে দেখেন, আমরা জানছি যে ঘড়িটি বইয়ের পাশে, এর ইংরেজি হচ্ছে দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক। হ্যাঁ, এটা তো আমরা গত ক্লাসে দেখে আসছি আমরা। তো খেয়াল করেন যে ঘড়িটি বইয়ের পাশে, আর ঘড়িটি বইয়ের পাশে আছে, এই আছে আনার কারণে মানে নতুন কিছু হয় নাই, আসলে ওই একই জিনিস বোঝাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইছি যে ঘড়িটি কোথায়, আপনি বলছেন যে বইয়ের পাশে, বা আপনি আরেকবার বলেন যে বইয়ের পাশে আছে, তার মানে কি আপনি ওই বইয়ের লোকেশনটাকে বোঝাচ্ছেন, এর চেয়ে বেশি কিছু না। যেহেতু দুটা বাক্য একই অর্থ প্রদান করতেছে, সুতরাং এর ইংরেজি একটাই হবে, দ্য ক্লক। দ্য ক্লক, হ্যাঁ ঘড়ি, ইজ, হ্যাঁ কি হয়েছে, বিসাইড দ্য বুক, বাস। বাংলা আপনি যত ভাবেই বলেন না কেন, আপনি এখন নোয়াখালী ভাষায় বলেন, বরিশালের ভাষায় বলেন, আমার জামালপুরের ভাষায় বলেন, হ্যাঁ, বা আপনি ময়মনসিংহ ভাষায় বলেন, যেটা মন চায় সেটা বলেন না কেন, ইংরেজি একটাই। আপনি বরিশালের ভাষা ব্যবহার, আমি তো জানি না আসলে বরিশালের ভাষায় কি বলে, যে ঘড়িটি বইয়ের পাশে আছে, এটা কি বলে বরিশালে। তো এখন বরিশালের ভাষায় বললে এটা ইংরেজি চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কি ওরকম? ব্যাপারটা ওরকম না। ইংরেজি ইংরেজির জায়গায় ঠিক থাকবে, আপনার বাংলার হাজারটা মানে আঞ্চলিক থাকতে পারে, কিন্তু ইংরেজি ইংরেজি, বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি ভাষার বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে, বুঝছেন? নিজস্ব গঠন পদ্ধতি আছে, এটা মনে রাখবেন। বাংলা থেকে হুবহু ইংরেজি ট্রান্সলেট হয় না, হুবহু ট্রান্সলেট করলে মূল ভাবই নষ্ট হয়ে যাবে, যত সামনে যাবেন ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। শুনেন, গত ক্লাসে আমরা শিখেছিলাম, হ্যাঁ এখানে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে, একটু পরে যাচ্ছি, খেয়াল করেন, গত ক্লাসের কথা আবার মনে করেন। তো একটু বুঝতে পারছেন না, একটু বুঝতে পারছেন, যে একটু বুঝতে পারছেন যে বাংলাতে আছে থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই, আমি যখন কোনো জিনিসের এরকম লোকেশন বুঝাইতে চাইবো, ধরেন এরকম হবে, দ্য ক্লক ইজ বিসাইড দ্য বুক, মানে আমি জানতে চাচ্ছি ওই জিনিসটা কোথায়। কোথায় বলে কি, মানে আমি যখন বলি যে বইটা কোথায়, এই কোথায় শব্দের মানে কি, জানতে চাওয়া, লোকেশন জানতে চাওয়া, ঠিক আছে? এটাই, ইংরেজি একটাই, বাংলা দুটা থাকুক কোনো সমস্যা না, আছে দিলেও যা, আছে না দিলেও তা। আচ্ছা, এবার খেয়াল করেন, গত ক্লাসে আমরা শিখেছিলাম, আমরা কি শিখেছিলাম, বইটি কোথায়,
এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য বুক। আমরা আরো শিখেছিলাম কলমটি কোথায়, মানে কি কলমটি কোথায় এর মানে কি, মানে কলমের লোকেশনটা, মানে কলমটা কই আছে নাকি। হোয়ার ইজ দ্য পেন। আমরা শিখেছি ঘড়িটি কোথায়, এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য ক্লক। তো বইটি কোথায়, কলমটি কোথায়, ঘড়িটি কোথায়, মোবাইলটা কোথায়, ল্যাপটপটা কোথায়, গাড়িটি কোথায়। তো এই জাতীয় প্রশ্ন বাক্য আমরা ইংরেজি করা শিখছি, ঠিক কিনা? এটা গত ক্লাসে আমরা শিখছি। তো এবার মনোযোগটা বাড়ায় দেন আবার। হ্যাঁ, এবারও হাত তোলেন, এবারও একটু কনসেপ্ট ক্লিয়ার আছে, মানে এই বাক্যটা মানে আমরা যে পড়লাম এটার একটু কনসেপ্ট ক্লিয়ার আছে। খেয়াল করেন, দেখেন একটু আগে আমরা দেখছি যে বইটি টেবিলের উপর আর বইটি টেবিলের উপর আছে, এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই না? মানে অর্থের অর্থের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ওই ঠিক যেমন ধরেন টুপি ছাড়া নামাজ পড়া যে কথা, টুপি ছাড়া পড়া একই কথা, টুপিটা সৌন্দর্যের জন্য আমরা পড়ি। আমি নিরুৎসাহিত করতেছি না, কিন্তু হুজুরের কাছে শুনছি আর কি যে টুপির আলাদা কোনো ফজিলত নাই। আল্লাহ মাফ করুক ভুল ত্রুটি হইলে। আচ্ছা, তো এইটা আর কি, এই দুটার মধ্যে পার্থক্য নাই। ঠিক একইভাবে বইটি কোথায় আর বইটি কোথায় আছে, এই দুটা বাক্যের মধ্যে অর্থের কোনো পার্থক্য নাই, অর্থের কোনো পার্থক্য নেই। আমি যদি প্রশ্ন করি যে বইটি কোথায়, এটার যে অর্থ, আর আমি যদি বলি এ বইটা কই আছে, একই অর্থ ভাই। মানে কারণ দুটা কথার ভেতরেই আমি বইয়ের লোকেশন জানতে চাইতেছি, বুঝছেন? এই দুটো বাক্যের মধ্যে এই আসের পার্থক্য থাকলেও অর্থের বিবেচনায় এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আগেরটা বুঝে থাকেন তাহলে এটা সহজে বুঝবেন। এই আসে আসার কারণে মানে ব্যাপারটা হয়েছে কি, এই যে কোথায় আছে না কোথায়, এই শব্দটাই এত পাওয়ারফুল যে এইটার ভেতরেই ওই আসের অর্থটা থাকে, বুঝছেন? তো আমি যদি বলি যে ভাই বইটি কোথায়, এটার ইংরেজি যা হবে, হ্যাঁ, ঠিক একইভাবে দেখেন কলমটি কোথায়, এটার যা অর্থ কলমটি কোথায় আছে একই অর্থ। দুটো জিনিস দিয়ে একই জিনিসই বোঝাচ্ছে দুটা প্রশ্ন দ্বারা। ঠিক একইভাবে ঘড়িটি কোথায়, ঘড়িটি কোথায় আছে, দুটা জিনিস দিয়ে একই জিনিস বোঝাচ্ছে। যেহেতু একই জিনিস বোঝাচ্ছে, তাহলে মনে রাখতে হবে যে ইংরেজি একই, ইংরেজি সেম, ইংরেজি পার্থক্য নাই। বইটি কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ দ্য বুক। আবার বলতেছেন বইটি কোথায় আছে, ইংরেজি একই, হোয়ার ইজ দ্য বুক। আপনি হোয়ার দিয়েই লোকেশন জানতে চাইছেন, মানে হোয়ার দিয়েই আপনি বইয়ের লোকেশন জানতে চাইছেন। এখন বাংলায় যেমনে যেমনে মন চায় অমনে কঙ্গা। কথা বুঝছেন? বইটি কোথায়, হোয়ার ইজ দ্য বুক। বইটি কোথায় আছে, হোয়ার ইজ দ্য বুক। একই ইংরেজি। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আছে দিয়ে পড়াই নাই, বুঝছেন? কারণ ভাই অ্যাডভান্স জিনিস তো একদিনে আসবে না, আস্তে আস্তে আসবে। কনসেপ্ট ক্লিয়ার, এগুলো কনসেপ্ট আছে দেখা ওই এক ভাই তো পাগল হয়ে গেছে। মানে ভাই আমরা তো জানি হ্যাব মানে আছে, তাহলে হ্যাব এনে কই ঢুকাবেন আপনি? হ্যাব ঢুকানোর জায়গা আছে? হ্যাব ঢুকালে তো সেন্টেন্স ভাঙ্গা গুড়া হয়ে যাবো। আছে দেখলেই হ্যাব নিয়ে ফাল মারা যাবে না, আগে বুঝতে হবে কি বুঝাচ্ছে। মুখস্থ জিনিস না এগুলা। বইটি কোথায় মানে আমি বইয়ের লোকেশন জানতে চাইছি। হ্যাঁ, বইটি কোথায় আছে এই সেম জিনিসই জানতে চাইছি, বইয়ের লোকেশনে জানতে চাইছি। ওই মাথায় টুপি ছিল না, মাথায় টুপি পরাইছি, শেষ, একটু কি। হোয়ার ইজ দ্য বুক। তারপর দেখেন মনে রাখবেন কলমটি কোথায়, এটার যে অর্থ বাংলায়, কলমটি কোথায় আছে একই অর্থ, ইংরেজি একটাই, হোয়ার ইজ দ্য পেন। আপনি হোয়ার দিয়েই আসলে কলমের লোকেশনটা জানতে চাচ্ছেন, বুঝছেন? হোয়ার ইজ দ্য পেন। তারপর দেখেন ঘড়িটি কোথায়, এটার যে অর্থ, ঘড়িটি কোথায় আছে একই অর্থ। যেহেতু দুটো একই জিনিসকে ইন্ডিকেট করতেছে, ইংরেজি সেম, ইংরেজি একটা, মানে ব্যাপারটা এমন না যে বাংলা দুইটা তাহলে ইংরেজি দুইটা। নো ভাই, ভবিষ্যতে কোন বাক্যে কি হবে না হবে ওগুলো পরে, আগে এটা বুঝেন আগে। হোয়ার ইজ দ্য ক্লক, ঘড়িটি কোথায় বা ঘড়িটি কোথায় আছে সেম। বাংলা একাধিক অর্থ বললাম তো, আপনি বরিশালের ভাষায় বলেন, নোয়াখালী ভাষায় বলেন, বা আরো আঞ্চলিক ভাষায় নিয়ে আসেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখনই এটা বুঝাচ্ছেন, বা আরবিতেই বলেন, হ্যাঁ, আইনা সা, হ্যাঁ আরবিতে যদি আমি বলি আইনা সা, হ্যাঁ, বা বা আইনা সা আতুন, মানে ঘড়িটি কোথায়, বুঝছেন? তো এটা ইংরেজি কি, হোয়ার ইজ দ্য ক্লক। আপনি যদি হিন্দিতে বলেন আহ ঘাড়ি কিধার হে, খুব সম্ভবত এরকম না, কাহা কাহা কিধার, কার ক্ষেত্রে ব্যবহার করে আই ডোন্ট নো।
কাহা হ্যাঁ মনে হয় বলে। হ্যাঁ, ঘড়ি কাহা হ্যাঁ, একই তো জিনিস। আপনি ঘড়ির লোকেশন জানতে চাইছেন, তাহলে ইংরেজিতে লোকেশন জানার জন্য হোয়ার ব্যবহার করা হয়, হোয়ার ইজ দ্য ক্লক। এটাই কনসেপ্ট, বুঝতে পারছেন? কনসেপ্ট বুঝতে হবে, আপনি কি জানতে চাচ্ছেন ওটা ইংরেজিতে বলতে হবে। হুবহু ট্রান্সলেটের কিছু নাই এখানে। আচ্ছা এই ভাই, ঘড়ি কাহা হ্যাঁ নাকি ঘড়ি কিধার হ্যাঁ, কোনটা সঠিক আমার একটু জানান তো ভাই, মেসেজ দিয়া। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন, মনোযোগ বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন ভাই, কনসেপ্ট ক্লিয়ার চলতেছে, কনসেপ্ট ক্লিয়ার। শুনেন, বইটি কোথায়, বইটি কোথায় আছে, বইটি টেবিলের উপর, বইটি টেবিলের উপর আছে, এই বাক্যগুলো একই কিভাবে? হ্যাঁ, এই বাক্যগুলো একই কিভাবে? অলরেডি আমি উত্তর দিয়ে দিছি। মানে এইগুলো একই কেমনে, মানে আসে আসার পর একই কেমনে? ও ভাই শুনেন, ভাষা হলো সেন্সের খেলা। ভাষা মানে মনের ভাব প্রকাশ। ভাষাটা কি? সেন্সের খেলা, মনের ভাব প্রকাশ। শব্দ শব্দ অনুবাদ ভাষা না ভাই। একটা জিনিস বাংলাতে আমি ভাবছি, ওইটাকে ইংরেজিতে কেমনে বলবো, ইংরেজি স্টাইলে, ওটাই মনের ভাব প্রকাশ। বুঝছেন? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ। আপনি এটা বলে যা বুঝাচ্ছেন, এটা বলে একই জিনিস বুঝাচ্ছেন, আপনি এটা বলে যা বুঝাচ্ছেন, এটা বলে একই জিনিস বুঝাচ্ছেন। মূল জিনিস একই, যে আপনি লোকেশন জানতে চাচ্ছেন, আপনি লোকেশন বলতেছেন। শব্দ 19-20 এদিক সেদিক হতে পারে, এগুলো ব্যাপার না। যারা শব্দ শব্দ অনুবাদ করে তাদের মতো মানে বোকা বা হচ্ছে সরল মানুষ বা গাধা বললে শব্দটা খারাপ শোনা যায়, নাই। ভাষা শিখতে হবে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে। নয়তো এরকম ওই যে ওই ভাইয়ের মতো, আছে দেখলেই মনে হবে হ্যাঁ, আছে দেখলেই মনে হবে হ্যাঁ। বুঝছেন? ঝামেলা আছে, কনসেপ্ট বুঝতে হবে। আচ্ছা, তো ভাষা হচ্ছে কি? মনের ভাব প্রকাশ। বইটি কোথায়, বইটি কোথায় আছে, হোয়ার ইজ দ্য বুক। বইটি টেবিলের উপর আছে, বইটি টেবিলের উপর, এক ইংরেজি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। ঠিক আছে, মনে রাখবেন। ও এখানে আরেকটা কথা আছে, একটু দাঁড়ান। এখানে আছে দেন বা না দেন, মানে ইংলিশটা সেম, ওই ঘুরে ফিরে একই কথা আসতেছে আর কি আসলে। তারপর দেখেন, কলমটি বেগের, ও এখানে, না না মনে পড়ছে, শুনেন, দেখেন, এখানেও কনসেপ্ট ক্লিয়ার আছে। শুনেন, খেয়াল করেন, আমরা এটা ইংরেজি করছি, দেখেন এখানেও কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার আছে। আমরা ইংরেজি করছি বইটি টেবিলের উপর, হ্যাঁ, ইংরেজি কি? দ্য বুক ইজ অন দ্য টেবিল, ওকে ফাইন। এবার এদিকে একটু দেখেন, এখানে আমরা লিখছি কলমটি ব্যাগের ভেতরে, এটা ইংরেজি করছি দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। এখন আমি ব্যাগের ভিতরে এই শব্দটা না লিখে আমি যদি লিখি কলমটি ব্যাগে, ব্যাগে মানেই তো ব্যাগের ভিতরে, তাই না? যেমন আমি বললাম যে কলমটা কই, আপনি অ্যান্সার দিতে পারেন ডয়ারের ভিতরে, বা এভাবে বলতে পারেন যে ডয়ারে। তো ডয়ারে মানেই কি? ডয়ারে মানেই তো ডয়ারের ভিতরে নাকি? ধরেন আমি এখানে ব্যাগের ভিতরে এটা না লিখা আমি লিখলাম কলমটি ব্যাগে, কলমটি ব্যাগে। আরে ভাই, ব্যাগে মানেই তো ব্যাগের ভিতরে, কথা বুঝেন নাই? তো এখানে তো সেম জিনিসটা, ইন মানে ভেতরে, ইন দা ব্যাগ ব্যাগের ভিতরে বা ব্যাগে, একই কথা। ফ্রিজটা কোথায়? কিচেন রুমে, কিচেন রুমে। ফ্রিজটা কোথায়? কিচেনে, কিচেনের ভিতরে, ভিতরেই বলা লাগবে এমন তো কোনো কথা নেই। ইটস অল অ্যাবাউট সেন্স, যে আপনি কি বুঝাইতে চাচ্ছেন। শব্দ বাংলা ব্যবহারে একটু হেরফের হতে পারে, আমি এটাই বুঝাচ্ছি যে কলমটি ব্যাগে বলা যে কথা, কলমটি ব্যাগের ভেতরে বলা একই কথা, বা আপনি যদি কলমটি ব্যাগের মধ্যে বলেন একই কথা। ভাষা বাংলাটা ঘুরে ফিরে একই অর্থ দিচ্ছে, ইংরেজিটা একই থাকবে। দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ, বুঝছেন? এই আর কি, ঘড়িটি বইয়ের পাশে, আপনি আছে যুক্ত করে পড়েন আর না পড়েন, যেভাবে পড়েন ভাই, ইংরেজিটা থাকবে। মূল ব্যাপারটা হচ্ছে ভাই, অর্থটা বুঝতে হবে যে কি বুঝাচ্ছে।
আর ওই জিনিসটা ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা একটু খেয়াল রাখতে হবে, বাস এগুলাই। আচ্ছা, এবার একটু প্র্যাকটিস করব। আসলে আলোচনা করতে করতেই অনেক সময় চলে গেল, প্র্যাকটিস করবো আমরা, একটু টানের উপর প্র্যাকটিস করে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, খেয়াল করেন। বইটি কোথায়? হোয়ার ইজ দ্য বুক? বইটি কোথায়? হোয়ার ইজ দ্য বুক? বইটি টেবিলের উপরে বা বইটি টেবিলের উপর আছে, একই জিনিস। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, আছে দিয়ে বলেন আর আছে ছাড়া বলেন। তারপর দেখেন কি ব্যাপার, সরি, একই স্লাইড ডাবল হয়েছে। আচ্ছা, খেয়াল করেন। আরে, আচ্ছা এখান থেকে দেখেন, সরি। তারপর দেখেন জাহাজটি কোথায়, মানে উপরে একটু বানান ভুল হয়েছে আর কি, ওইখানে ব্যাগটির জায়গায় বুক লেগে দিয়েছে। আচ্ছা যাক, সমস্যা নেই। এখান থেকে দেখেন জাহাজটি কোথায়, হোয়ার ইজ দ্য শিপ। বা আপনি যদি বলেন জাহাজটি কোথায় আছে, একই একই জিনিস, একই কথা। হোয়ার ইজ দ্য শিপ, জাহাজটি নদীর উপরে বা জাহাজটি নদীর উপরে আছে, একই কথা। অর্থ কি, দ্য শিপ ইজ অন দ্য রিভার। দ্য শিপ ইজ অন দ্য রিভার। দ্য শিপ ইজ অন দ্য রিভার, বাস। মানে দ্য শিপ, জাহাজটি, ইজ মানে তারপর অন দ্য রিভার। এই ইজ এর অর্থ আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, দুই এক ক্লাসের ভিতরেই এটার ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ। তারপর দেখেন ল্যাপটপটি কোথায়, হোয়ার ইজ দ্য ল্যাপটপ। বা ল্যাপটপটি কোথায় আছে, একই কথা, হোয়ার ইজ দ্য ল্যাপটপ। ল্যাপটপটি ব্যাগের ভেতরে আছে, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। ল্যাপটপটি ব্যাগের ভেতরে আছে, বাদ দিয়ে বললাম একই জিনিস, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। বা আরো অন্যভাবে যদি বলি ল্যাপটপটি ব্যাগে, একই জিনিস বোঝাচ্ছে। বাংলা ঘোরায় ফেরা যেভাবে বলি ইংরেজি একই হবে, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য ব্যাগ। তারপর দেখেন ডিমটি কোথায়। আরে কি যে অবস্থা, মানে অবস্থা দেখেন। আচ্ছা আমি একটু ঠিক করে দিই। আচ্ছা খেয়াল করেন, ডিমটি কোথায়, হোয়ার ইজ দ্য এগ। ডিমটি কোথায় আছে, হোয়ার ইজ দ্য এগ। ডিমটি পাত্রের ভিতরে আছে, তাহলে দি এগ ইজ ইন দ্য পট। দি এগ ইজ ইন দ্য পট, ডিমটি পাত্রের ভেতরে আছে বা পাত্রের ভেতরে বা পাত্রের মধ্যে, যেটাই বলেন ঘুরে ফিরে একই জিনিস বোঝাচ্ছে যে ওটা পাত্রের ভেতরে। আচ্ছা তারপরে দেখেন, এই যে দেখছেন আপেলের জায়গায় ডিম হয়ে গেছে, দেখেন কি অবস্থা, মানে ওলট পালট অবস্থা। আচ্ছা এনে মনে মনে আপনি আপেল ধরে নেন, হ্যাঁ, আমি এনে এ লিখে দিই। আচ্ছা এ লিখে দিলাম, এ মানে আপেল আর কি, হ্যাঁ, এপি, এপি লিখে দিলাম। ওকে, খেয়াল করেন আপেলটি কোথায়, হোয়ার ইজ দি অ্যাপল। আপেলটি কোথায়, হোয়ার ইজ দি অ্যাপল। বা আপেলটি কোথায় আছে, হোয়ার ইজ দি অ্যাপল। আপেলটি ঝুড়ির ভিতরে, তাহলে দি অ্যাপল ইজ ইন দ্য বাস্কেট। বা আপেলটি ঝুড়িতে, দ্য অ্যাপল ইজ, দি অ্যাপল ইজ ইন দ্য বাস্কেট। বা বলতে পারেন আপেলটি ঝুড়ির মধ্যে, দি অ্যাপল ইজ ইন দ্য বাস্কেট। আপনি মধ্যে বলেন, ভিতরে বলেন, ঝুড়িতে বলেন, একই জিনিস। মানে আপনি যখন বলবেন আপেলটি ঝুড়িতে, ওই ঝুড়িতে এর মানেই ভিতরে, তাই না, এরকম। তারপরে দেখেন বলটি কোথায়, হোয়ার ইজ দ্য বল। বলটি কোথায়, ভাই শুনেন, বল আমি যদিও আলাদা করে বলি নাই, বল মানে বল, কিন্তু এগুলো কমন শব্দ, এগুলোর জন্য আলাদা না দেখালেও চলে, দুই একটা শব্দ মাঝে মধ্যে আসতেই পারে। বলটি কোথায় আছে, হোয়ার ইজ দ্য বল। বলটি খাটের নিচে আছে, দ্য বল ইজ আন্ডার দ্য বেড। বলটি খাটের নিচে আছে, আছে সহ বলেন বা ছাড়া বলেন, দ্য বল ইজ আন্ডার দ্য বেড। বলটি, দ্য বল ইজ আন্ডার দ্য বেড। আপনি বলটি সম্পর্কে বলতেছেন, কি বলতেছেন, খাটের নিচে, মাঝখানে একটা ব্রিজ লাগবে, ব্রিজটা হচ্ছে ইজ। ওকে, ছাতাটি কোথায়, হোয়ার ইজ দি আমব্রেলা। ছাতাটি কোথায় আছে, হোয়ার ইজ দি আমব্রেলা। ছাতাটি টেবিলের নিচে আছে, দি আমব্রেলা ইজ আন্ডার দ্য টেবিল। ছাতাটি টেবিলের নিচে,
দি আমব্রেলা ইজ আন্ডার দ্য টেবল। তারপরে আচ্ছা, বলেরটা তো গেল, রিপিট হয়ে গেছে। তারপরে গাড়িটি কোথায়? হোয়ার ইজ দ্য কার? গাড়িটি কোথায় আছে? হোয়ার ইজ দ্য কার? গাড়িটি বাড়ির সামনে আছে। দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। গাড়িটি বাড়ির সামনে আছে বা বাড়ির সামনে, একই জিনিস। তারপরে টেবিলটি কোথায়? হোয়ার ইজ দ্য টেবল? টেবিলটি কোথায় বা টেবিলটি কোথায় আছে? হোয়ার ইজ দ্য টেবল? টেবিলটি দেওয়ালের সামনে অথবা দেওয়ালের সামনে আছে, একই কথা। অ্যান্সার হচ্ছে দ্য টেবল ইজ ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল। দ্য টেবল ইজ ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল। টেবিলটি দেওয়ালের সামনে আছে বা সামনে, একই কথা। তারপর গাছটি কোথায়? হোয়ার ইজ দ্য ট্রি? গাছটি কোথায় বা গাছটি কোথায় আছে? হোয়ার ইজ দ্য ট্রি? গাছটি দোকানের সামনে আছে বা গাছটি দোকানের সামনে। দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। গাছটি দোকানের সামনে। দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। ওকে, তারপর নদীটি কোথায়? হোয়ার ইজ দ্য রিভার? নদীটি কোথায়? হোয়ার ইজ দ্য রিভার বা নদীটি কোথায় আছে? ভাই, বাংলায় যেটা শ্রুতি মধুর লাগে ওটাই বলবো আমরা, সমস্যা নেই, বুঝছেন? মানে যেটা শুনতে ভালো লাগবে। নদীটি কোথায়, এটাই ভালো লাগতেছে এখানে। হোয়ার ইজ দ্য রিভার? নদীটি বাড়ির পেছনে আছে। দ্য রিভার ইজ বিহাইন্ড দ্য হাউস। নদীটি, দ্য রিভার, তারপর ইজ, মানে নদীটি সম্পর্কে বলতেছি, কি বলতেছি? বাড়ির পেছনে, মানে মাঝখানে ইজ আসবে। দ্য রিভার ইজ বিহাইন্ড দ্য হাউস। নদীটি বাড়ির পেছনে আছে। হোয়ার ইজ দ্য রিভার? দ্য রিভার ইজ বিহাইন্ড দ্য হাউস। তারপর গাড়িটি কোথায়? হোয়ার ইজ দ্য কার? গাড়িটি কোথায় বা গাড়িটি কোথায় আছে? হোয়ার ইজ দ্য কার? গাড়িটি গাছের পেছনে আছে। গাছের পিছনে গাড়ি থাকতে পারে না? গাড়িটি গাছের পেছনে। দ্য কার ইজ বিহাইন্ড দ্য ট্রি। দ্য কার ইজ বিহাইন্ড দ্য ট্রি। হ্যাঁ, মানে গাড়িটি গাছের পেছনে আছে। তারপর জানালাটি কোথায়? হোয়ার ইজ দ্য উইন্ডো? জানালাটি কোথায় বা জানালাটি কোথায় আছে? বাংলায় যেটা শ্রুতি মধুর লাগে, মানে শ্রুতি মধুর বুঝেন, যেটা শুনতে ভালো লাগবে আমরা সেটাই বলবো। যদি আছে দিয়ে বলতে সুন্দর লাগে তাহলে আছে দিয়ে বলবো, আছে দিয়ে না থাকলে তাহলে আছে বলবো না, যদি সুন্দর না লাগে আর কি। আচ্ছা, জানালাটি কোথায়? হোয়ার ইজ দ্য উইন্ডো? জানালাটি বিছানার পাশে। দ্য উইন্ডো, দা দুইবার চলে আসছে। দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য বেড। দ্য উইন্ডো, জানালাটি, ইজ বিসাইড দ্য বেড, জানালাটি বিছানার পাশে। তারপরে দেখেন বাসটি কোথায়? বাস মানে তো বুঝেন, বাস। বাসটি কোথায়? হ্যাঁ, খেয়াল করেন, বাসটি কোথায়? হোয়ার ইজ দ্য বাস? বাসটি কোথায়? হোয়ার ইজ দ্য বাস? বা বাসটি কোথায় আছে? হোয়ার ইজ দ্য বাস? বাসটি ট্রাকের পাশে আছে। দ্য বাস ইজ বিসাইড দ্য ট্রাক। আছে বাদ দিয়েও বলতে পারেন। বাসটি পাশে, ট্রাকের পাশে আছে, মানে এখানে আছে সুন্দর লাগতেছে, আমরা আছে, আছে সবাই বলবো। বাসটি ট্রাকের পাশে আছে। দ্য বাস ইজ বিসাইড দ্য ট্রাক। ওকে, তারপরে ট্রাকটি কোথায়? মানে এটা, তখন বাস সম্পর্কে জিজ্ঞেস করেছে, এখন ট্রাকের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। ট্রাকটি কোথায়? হোয়ার ইজ দ্য ট্রাক? হোয়ার, কোথায়, ইজ দ্য ট্রাক? ট্রাকটি কোথায়? ট্রাকটি বাসের পাশে। দ্য ট্রাক ইজ বিসাইড দ্য বাস। কার সম্পর্কে বলা হচ্ছে? ট্রাকের সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যেটা বাসের পাশে আছে। দ্য ট্রাক ইজ বিসাইড দ্য বাস। দ্য ট্রাক ইজ বিসাইড দ্য বাস। জি, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখবেন একাধিকবার, যত দেখবেন তত ক্লিয়ার হবে। মূল কথা হচ্ছে বুঝতে হবে যে আমি বাংলায় কি বুঝাতে যাচ্ছি এবং ওই কথাটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। ব্যাপারটা আদৌ এরকম না যে একদম শব্দ শব্দে তর্জমা হবে, ব্যাপারটা এরকম না। এই কথাগুলো শুরু থেকে বলে আসতেছি। আচ্ছা, আর কনসেপ্ট ক্লিয়ার, এই সেশনগুলো মানে এই পার্ট থাকবে, যেখানে যেখানে প্রয়োজন হবে থাকবে। আমাদের গ্রামার টাচ থাকবে, আরো অনেক কিছু থাকবে সামনে, ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। অনেকে ভাবতে পারেন যে ভাই
অন্যান্য এর আগের ক্লাসগুলো তো নট নট যুক্ত করে পড়াইছেন, হ্যাঁ, বিভিন্ন কোশ্চেন করছেন। আপনি কোন টাইম আছে? আমি তো জানি রে ভাই, এই মানে এক ক্লাসে এত কিছু সম্ভব না। হ্যাঁ, আমার একটা ক্যালকুলেশন আছে না, 110টা স্লাইড হয়ে গেছে অলরেডি। এখন যদি আরো ওগুলো যুক্ত করি তাহলে 150 স্লাইড হবে, এই ক্লাস শেষ করতে লাগবে 3 ঘন্টা। বুঝেন নাই? আসবে ওগুলা, সামনে প্র্যাকটিস হবে, সমস্যা নেই। আচ্ছা, মূল এটা বুঝেন। একটা বুঝতে পারলে ওগুলারে নাইরে চেড়ে ডান বাম নিয়ে প্রশ্ন করা যায়, নোট লাগানো যায়। নোট লাগানো কোনো ব্যাপার হইলো? যদি আজকের ক্লাসটা বুঝেন তাহলে ওই ইয়েস নো প্রশ্ন করা, হ্যাঁ হ্যাঁ না প্রশ্ন করা, নোট লাগানো, এগুলো কোনো ব্যাপারই না যদি আজকেরটা ভালো মতো বুঝেন। বিশেষ করে ওই আছে নিয়ে কেউ বিভ্রান্তিতে পড়বেন না। আছে এর জন্য আলাদা কিছু লাগবে কিনা, না আলাদা কিচ্ছু লাগবে না। বুঝছেন? এটাই। ঠিক আছে, তো বাড়ির কাজ দিনের পর দিনে না শিখলে লস। স্ক্রিনশট দেন, এটা হচ্ছে ইয়া করবেন। বাড়ির কাজের নাম্বার ওই আগেরটাই আছে, এখনো চেঞ্জ হয় না, যখন চেঞ্জ হবে আমরা জানাবো। বুঝছেন? আচ্ছা দেখেন, বাংলা বাক্যগুলো ইংরেজি করুন। জানুয়ারি কোথায় আছে? দেখেন আমি এখানে আছে দিয়ে করছি। হ্যাঁ, জানুয়ারি দরজার পাশে আছে। দরজাটি জানালার পাশে আছে, মানে এই জিনিসটা উল্টায় বলছি আর কি। বুঝছেন? করবেন প্র্যাকটিস। বাসটি কোথায়? এখানে আবার আছে দেয়নি। বাসটি স্কুলের সামনে আছে। আচ্ছা, এগুলো কি করবেন? ইংরেজি করবেন। তারপরে দেখেন এখানে, এগুলাকে বাংলা করবেন। দ্য ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস, দ্য হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, হোয়ার ইজ দ্য ব্যাগ, হাউ ইজ দ্য ব্যাগ। মানে এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে একসাথে। হোয়ার ইজ দ্য ব্যাগ, হাউ ইজ দ্য ব্যাগ, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড, দ্য ব্যাগ ইজ, সরি, দ্যাট ব্যাগ ইজ নিউ। এখানে দ্যাট ব্যাগ বলা হয়েছে, এখানে দা ব্যাগ বলা হয়নি। তো যেটা যেভাবে আছে ওইভাবে সুন্দরভাবে বুঝে বুঝে অর্থ করবেন, ঠিক আছে? যে এবং বাড়ির কাজগুলো জমা দিবেন কিবারে? 25 তারিখ বুধবার দুপুর 2টা পর্যন্ত, এই সময়ের মধ্যে বাড়ির কাজগুলো জমা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর যদি কোথাও কোনো সমস্যা মনে হয় আপনারা স্টুডেন্ট কেয়ার যে নাম্বারটা আছে, আপনাদের অনেকের কাছে আছে নাম্বারটা, লাস্টে 33 আর কি, ওই নাম্বারে যোগাযোগ করে জানাবেন। ঠিক আছে, আর মনে রাখবেন ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। তারাই সবচেয়ে বোকা ভাই, চেষ্টা করতে হবে। ঠিক আছে জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি পুরো ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা ইন্টারেস্টিং একটা টপিক, কনসেপ্ট ক্লিয়ার, এটা টপিক না অ্যাকচুয়ালি, মানে আমরা জিনিসটাকে আরো ভেতর থেকে বোঝার চেষ্টা করেছি। আমরা ওই আছে যুক্ত করে বাদ দিয়ে ব্যাপারটাকে বারবার বারবার বলে বলে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ আশা রাখছি পরবর্তী ক্লাসগুলো আরো অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।